ঘড়ির কাঁটা বলছে 9:31, আর 9:31 মানেই আর দিনটা যদি হয় মঙ্গলবার, তাহলে আপনারা জানেন যে আমাদের সামনে আপনাদের জীবনের মঙ্গল সাধনের জন্য এমন কেউ থাকেন যাকে আপনি জানাতে পারবেন আপনার মনের যাবতীয় প্রশ্ন। হতেই পারে যে আপনার জীবনে এমন কোনো সমস্যা চলছে যে আপনাকে সদ্য ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই আরোগ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি প্রত্যেকটা মঙ্গলবার বিশেষ একজন বিশেষজ্ঞ চিকিৎসককে, আর সেই বিশেষজ্ঞ চিকিৎসকই আমাদের জানান আপনাদের সমস্যার কথা, আমাদের প্রশ্নের উত্তর। আজ আমাদের মধ্যে রয়েছেন আলিজাভার জং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটিজ রিজিওনাল সেন্টার, যেটা বোন হুগলিতে রয়েছে, তার অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রয়েছেন ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তবে আজকের কি বিষয় নিয়ে কথা হবে সেই বিষয়টা বরং আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে কথা বলার সমস্যা, কোন পথে এগোলে সমাধান হবে এই সমস্যার। এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। তবে আপনারা যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন করতে চান তাহলে কিভাবে আসবেন? আর সেই একই মাধ্যম, সেটা হচ্ছে 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া আমাদের ল্যান্ডফোন নাম্বারটা একবার বলে দাও। আমাদের ল্যান্ডফোন নাম্বারে ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে। এছাড়া আমাদের 9903059992 এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ এবং SMS করেও জানাতে পারেন আপনাদের প্রশ্ন। আর এছাড়া আমাদের ফেসবুকের 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে কিন্তু লাইভ একদম মানে সরাসরি আপনারা চলে আসবেন, আমাদেরকে দেখতেও পাবেন, শুধু শুনতে নয়। তার সাথে সাথে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারবেন। আর আমাদের যে ফেসবুকের পেজের কথা বললাম সেই পেজে আজকের যে পোস্টারটা রয়েছে আজকের এই আরোগ্য অনুষ্ঠানের, সেই পোস্টারের ঠিক নিচে কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা ঠিক কি জানতে চাইছেন আজকের বিষয়। কথা বলার সমস্যা, কোন পথে এগোলে মিটবে এই সমস্যা? কথা বলার সমস্যা এবং কোন পথের সমাধান, এই প্রথম যে প্রশ্নটা জানতে ইচ্ছে করছে সেটা হলো, দেখুন কথা বলার সমস্যা তো বিভিন্ন লোকেরই থাকে। স্পিচ থেরাপি তাদের প্রয়োজন হয়, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা কথা পরে বলতে শেখে, অনেকটা পরে বলতে শেখে, তাদের ক্ষেত্রে একদম প্রথমেই জিজ্ঞেস করবো যে স্পিচ থেরাপি এটা কিভাবে কাজ করে। স্পিচ থেরাপি, দেখুন এটা অ্যাকচুয়ালি এটা একটা সাবজেক্ট, এটাকে আমরা বড়ভাবে বলি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি মানে প্রথমত হচ্ছে অনুসন্ধান যে সমস্যাটা কোথায় এবং তারপরে তার চিকিৎসা। তো চিকিৎসার অনেকগুলো দিক আছে। তো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা যে তিনটে দিকে চিকিৎসা করে সেটা হচ্ছে প্রিভেন্টিভ দিক, আর একটা হচ্ছে কিউরেটিভ দিক এবং একটা রিহ্যাবিলিটেটিভ দিক। তিনটে দিকই কিন্তু আছে, তিনটে দিকেই স্পিচ থেরাপির চিকিৎসা হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে শিশুদের যে সমস্যা, কথা বলার সমস্যা, এটা জানতে গেলে প্রথমে আগে যে কোনো পেডিয়াট্রিশিয়ান বা চিকিৎসক যারা রয়েছেন, যারা শিশুদের দেখেন, তাদেরকে একটু ওরিয়েন্ট হতে হবে যে রেড ফ্ল্যাগ গুলো কোনগুলো। যেমন প্রথম রেড ফ্ল্যাগ হচ্ছে 1 বছরে যখন বাচ্চা, প্রথম হচ্ছে 6 মাস বয়সে বাচ্চা ব্যাবলিং করে, মানে বাবা বাবা টাটা টাটা এরকম করে একটু পরে। প্রথম দিকে যখন জন্মের পরে বাচ্চা কাঁদে সেভাবে, তারপর ডিফারেন্সিয়াল ক্রাই হয়, সেটা দিয়েও বোঝাতে পারে। তারপর 6 মাসে ব্যাবলিং হয়। তারপর 1 বছরে যখন বাচ্চা হাঁটতে শেখে, স্টার্ট করে, তখন কিন্তু বাচ্চা একটা ওয়ার্ড বলে, মা বলে, বাবা বলে। তারপর 2 বছরের ক্ষেত্রে মোটামুটি ফ্রেজ সেন্টেন্স বলা শুরু করে। 3 বছরে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স বলে, তখন বাচ্চা দৌড়চ্ছে। তো মোটর ডেভেলপমেন্টাল মাইলস্টোন এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো কিন্তু এভাবে চলতে থাকে সাইড বাই সাইড। তাহলে যখনই দেখা যাচ্ছে যে এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এবং প্রতি মাসেই এই মাইলস্টোনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যে একটা গ্রস বললাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রতি মাসেই কিন্তু এই চেঞ্জটা ধরা যায়। এবং যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে যদি এটা দেরি হচ্ছে সিগনিফিকেন্ট, ধরুন 6 মাস বা 1 বছরের দেরি হচ্ছে, তার মধ্যে সেটা ডিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এই ধরনের চিকিৎসার কিন্তু প্রয়োজন আছে, বা এদেরকে দেখানোর প্রয়োজন আছে। একজন লিসনার আছেন, দেখে নেব কে আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। মৌসুমীদি এবং মনীষাদিকে দুজনকে নমস্কার জানাই এবং ডাক্তারবাবুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বলুন, কি প্রশ্ন রয়েছে? আমি প্রসাদপুর ভগবতীতলা থেকে দিলীপ ঘোষাল বলছিলাম। দেখুন, আমার একটি নাতনি আছে, 3 বছর 2 মাস বয়স, কিন্তু কথা বলতে গেলে একটু জড়িয়ে যায়, আটকে যায়। দাদা বলে দা দা করে উঠে আবার দাদা বলে। তা এটা নিয়ে যদি ডাক্তারবাবু একটু আমাদের বলতেন কি করলে এটা সুবিধা হবে। এখানে মেয়ে তো
হ্যাঁ, একটু তোদলা ভাব যদি থাকে অনেক অসুবিধাও দাঁড়াতে শুধু পারে। মেয়ে নয়, মেয়ে বা ছেলে যেই হোক, যে কোনোই হোক। হ্যাঁ, হ্যাঁ, তোতলামিটা একটা অসুখী, সেই প্রশ্নে আমরা আসবো। আপনার প্রশ্ন আমাদের মাথায় থাকবে, আমরা সেই প্রসঙ্গে আসবো। আগে যে প্রশ্নে ছিলাম সেটা শেষ করি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যতক্ষণ, সেটা হচ্ছে যে এই যে রেড ফ্ল্যাগ গুলো আছে, এই রেড ফ্ল্যাগ গুলোকে কিন্তু আমাদের প্রপারলি জানতে হবে, শুধু আমাদের নয়, কারণ বাচ্চা জন্মানোর পরে প্রথমে নিউরোটোলজিস্ট বা কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, তো এনাদেরও কিন্তু এই জায়গাটা দেখার দরকার যে যখনই একটা বাচ্চার কোনো সিগনিফিকেন্ট ডিলে হচ্ছে, মানে রেড ফ্ল্যাগটা রয়েছে, যেখানে তার দেরি হচ্ছে, দেরিটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাইলস্টোন গুলো রিচ করছে না, তাহলে কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে কিন্তু এটা পৌঁছতে হবে। তার না হলে কি হবে, যদি কোনো অসুখ থেকে থাকে, এটা প্লেন ডিলে হয়তো অনেকের থাকে, সামান্য হয়তো এটাকে আমরা বলি লেট ল্যাঙ্গুয়েজ ইমার্জেন্সি, দেরিতে কথা শিখছে, কিন্তু তার মানে এই নয় লেট ল্যাঙ্গুয়েজ ইমার্জেন্স সবার হবে। দেখা গেল হয়তো অটিজম আছে, দেখা গেল হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে, দেখা গেল হয়তো কোনো রকম হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে। তাহলে আমরা জন্মের পরে তো আমরা হিয়ারিং স্ক্রিনিং করছি, যদি দেখা যায় হিয়ারিং স্ক্রিনিং এ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট পাওয়া গেল, তাহলে তো ওই মাইলস্টোন গুলো রিচ করবেই না। তাহলে সেক্ষেত্রে আমাকে তো তার একটা ডেফিনিট ব্যবস্থা নিতে হবে যে আমাকে হিয়ারিং ইম্পেয়ারমেন্টটা কারেক্ট করতে হবে, এবং সেটা যদি কনজেনিটাল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হলে কিভাবে কারেক্ট করবো সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তার জন্য অনেক রকম পদ্ধতি আছে, তার অনেক রকম গাইডলাইন আছে, সেগুলো ফলো করতে হবে। তার মানে আমাদেরকে কিন্তু রেড ফ্ল্যাগ এবং গাইডলাইন ধরে চলতে হবে। যদি সেইখানে যদি কোনো রকম ল্যাগ বা ত্রুটি হয় তাহলে কিন্তু মুশকিল। এবং যেটা আপনার প্রশ্ন ছিল যে স্পিচ থেরাপির কতটা কার্যকরী, স্পিচ থেরাপি মানে কিন্তু এটা অ্যাকচুয়াল যে এর টার্মটা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মানে এটার অনুসন্ধান এবং চিকিৎসা। চিকিৎসার মধ্যে কিন্তু 3 ধরনের চিকিৎসা: প্রিভেন্টিভ চিকিৎসা, কিউরেটিভ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেটিভ চিকিৎসা, তিনটেই। আরো একজন লিসনার আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার মনীষাদি। শঙ্কর বাবু বলুন। হ্যাঁ ধন্যবাদ মনীষাদিকে। আর ডাক্তারবাবুকে নমস্কার। ডাক্তারবাবু আমার একটা প্রশ্ন হচ্ছে, এই 4 বছরের শিশু যখন হয় তার মা বা শেখাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই যে কথাটা যে উনি বাচ্চারা বলছে কিন্তু স্পষ্ট ভাবে কথাটা বলতে পারছে না, অনেকটা দেরি হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে, একটু বললে ভালো হয়। বেশ, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রসাদপুরের ভদ্রলোকের, তার 3 বছরের দিলীপ বাবু, তার 3 বছরের নাতনি কথা বলতে গিয়ে একটু আটকে যাচ্ছে, স্ট্যামার করছে, তোতলামি করছে, এইটা কিভাবে ওভারকাম করা যায়? অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে যে যখন বাচ্চা যখন কথা বলতে শেখে, যখন সেন্টেন্স বলা শুরু করে মোটামুটি, তখনই কিন্তু এই কথা আটকানোটা বুঝতে পারা যায়। মানে এই ধরনের 3 বছরের বাচ্চা হঠাৎ করে রিপিট করছে, রিপিটেশনের মাধ্যমে কথা বলছে, রিপিট করে করে কিছু কিছু সিলেবল রিপিট করছে, তার মানে কিন্তু ডেফিনেটলি এটা একটা ডিসফ্লুয়েন্ট বিহেভিয়ার, মানে ফ্লুয়েন্সিটা কোথাও রেস্ট্রিক্টেড হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি তোতলামি, সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। তোতলামি হতে গেলে কিন্তু বাচ্চাকে অ্যাওয়্যার হতে হবে যে বাচ্চা নিজে সচেতন যে তার এই কথাটা আটকায়। যদি সেটা সচেতনতা না থাকে তাহলে কিন্তু এটা প্রিভেন্টিভ লেভেলে যাবে, মানে এটাকে আমরা বলি নর্মাল নন ফ্লুয়েন্সি বা নর্মাল ডিসফ্লুয়েন্সি। এটা কিন্তু তোতলামি বা স্টার্টারিং নয়, বাট দে ক্যান বি এ স্টার্টারার। তার মানে এরা বিগিনার্স, দে ক্যান বি এ স্টার্টার, কিন্তু তার মানে এটা নয় যে এখন তারা তোতলা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে যেটা প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে কোনো রকম রিইনফোর্স না করা, যেতে তোতলামিটা হচ্ছে সেটাকে বকাঝকা করা বা তাকে বাধা দেওয়া, এগুলো না করা, তাকে বলতে দেওয়া, কথা বলতে এনকারেজ করা, এবং হতে পারে যদি একটু ডিউরেবিলিটি বাড়িয়ে, মানে একটু টেনে যদি কথাটা তারা বলে, বা তাকে কথা বলার জায়গাগুলোকে তৈরি করে দেওয়া এবং সেগুলো কোনো হিউমিলিয়েশন বা কোনো রকম নেগেটিভ রিইনফোর্সমেন্ট না দেওয়া, তাহলে কিন্তু মোটামুটি 4 বা 4.5 লেভেলে কিন্তু অর্ধেক বাচ্চা নিজে থেকেই ঠিক হয়ে যায়। মেয়েরা কিন্তু বেশি ঠিক হয় কম্পেয়ার টু ছেলেরা, এবং মেয়েদের কিন্তু স্টার্টারিং 4:1 রেশিওতে কিন্তু কম হয়। মানে ছেলেদের যদি বেশি হয় তার মানে মেয়েদের কম হচ্ছে, কিন্তু 4:1 রেশিওতে কম, মানে একটা মেয়ে ইস টু 4টে ছেলে, এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি বিষয়টা। বেশ, যারা এইমাত্র রেডিও সেটটা টিউন করলেন তাদেরকে বলে দিই, আজ চলছে আরোগ্য অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন স্পিচ থেরাপির বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, এবং আপনি ফোন করতে পারেন 22488085 এই নম্বরে আপনার প্রশ্ন নিয়ে। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে আমাদের প্রশ্ন করতে পারেন 9903059992 এই নাম্বার। আর আমাদের ফেসবুকের যে পেজ আছে সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। ফেসবুকের পেজ মানে 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল পেজ, সেখান থেকেও কিন্তু সরাসরি লাইভ দেখবেন এবং প্রশ্ন করবেন। আজকের যে বিষয় সেটা হচ্ছে কথা বলার সমস্যা, কোন পথে গেলে সেই সমস্যার থেকে সমাধান পাবো আমরা। দুটি ফেসবুক পেজ থেকে চলছে, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার অফিসিয়াল পেজ। যেমন রবীন মান্না লিখছেন দেখছি, সুজলা সাহাও বলেছেন দেখছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন। আচ্ছা,
কোন কোন সমস্যা থাকলে স্পিচ থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার, মানে যেটা জন্মগত, এবং একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যেটা অর্জিত। জন্মগতগুলো যেমন ধরুন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে শ্রবণ প্রতিবন্ধকতা, বুদ্ধি সমস্যা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বা ধরুন তার অটিজম আছে, বা কোনো রকম ধরনের তোতলামি রয়েছে স্পিচ ডিসেবিলিটির মধ্যে, স্পিচ ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, বা কোনো ধরনের নিউরোলজিক্যাল অসুখ রয়েছে, সেরিব্রাল পলসি বা এই সমস্ত নিউরোলজিক্যাল অসুখ রয়েছে। এই সমস্তগুলো হচ্ছে মোটামুটিভাবে ধরুন কনজেনাইটাল। কিন্তু যেগুলো অ্যাকোয়ার্ড সেগুলো হচ্ছে ধরুন বয়সকালেও হতে পারে। যেমন শুরু করতে পারি আমরা যেরকম ধরুন নিউরোলজিক্যাল অসুখের মধ্যে পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া, ঠিক আছে, তারপরে ধরুন কোনো হেড ইঞ্জুরি, ট্রমাটাইজড পেশেন্ট, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি, কোনো জায়গায় হেড ইঞ্জুরি হয়েছে, তার কথা চলে গেছে, সোয়ালোয়িং প্রবলেমস, যারা গিলতে পারছে না, এটাও কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির মধ্যে পড়ে। এবং ক্রিটিক্যাল কেয়ারটাও কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিতে আসে, যেমন ওই ভয়েস প্রবলেম, কোনো গলার স্বরের প্রবলেম যেভাবে স্পিচ থেরাপির মধ্যে আসে সেটা। আরও কিছু এরকম অর্জিত সমস্যা আছে, যেমন ধরুন স্ট্রোক হওয়ার ফলে মানুষের কথা চলে যায়, অ্যাফেজিয়া, তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রয়োজন আছে। তার মানে এটা একটা লাইফ স্প্যান অ্যাপ্রোচটা কিন্তু জন্ম থেকে শুরু, এবং সেটা একদম প্যালিয়েটিভ, মানে যেখানে মানুষ মারা যাচ্ছে আমরা জেনেও তাকে থেরাপি দিয়ে কোয়ালিটি অফ লাইফ ঠিক করতে পারি। মানে একদম মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে শুরু করে এই টোটাল স্প্যানে কিন্তু বিভিন্ন অসুখে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি টোটালি কাজ করে। এবং এখন যেহেতু ক্রিটিক্যাল কেয়ারের মধ্যেও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এসে গেছে, যেমন ধরুন ডিসফেজিয়া, মানে সোয়ালো, যাদের গিলতে অসুবিধে, যাদের ট্র্যাকিওস্টোমি হয়েছে, ক্যান্সার পেশেন্ট, যাদের কথা বলার সমস্যা হচ্ছে, নানা রকম জিনিস বাদ গেছে, বা বিভিন্ন ধরনের সোয়ালোয়িং এর সমস্যা হচ্ছে, হ্যাঁ, কোনো নিউরোলজিক্যাল ডিজেনারেটিভ অসুখ, ক্রমশ সমস্যাটা বাড়ছে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে কথা বলতে পারে না, অনেকে বলেন যে চিকিৎসা শাস্ত্র ডাক্তাররা অনেক সময় বলেন কানে শুনতে পায় না, সেই জন্য কথা বলতে পারে না, এটা কি ঠিক? দেখুন, কানে শুনতে না পেলে, যদি জন্মগতভাবে যদি মানুষ যদি কানে শুনতে না পায়, তাহলে কথা বলবে না, ঠিক আছে। কিন্তু জন্মগত যদি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এটাকে আমরা হিয়ারিং ইম্পেয়ারমেন্টকে দুভাগে ভাগ করতে পারি, একটা প্রিলিঙ্গুয়াল, একটা পোস্ট লিঙ্গুয়াল। যে কথা বলার আগেই বধির হয়েছে তার কিন্তু কথা বলার সমস্যা বধিরতার সাথে যুক্ত। কিন্তু যে ধরুন কথা শিখে গেছে, অর্জিত বধিরতা, ধরুন 12 বছর, 15 বছর, 20 বছর, বা বয়স্ক লোকেদের যে বৃদ্ধ অবস্থায় যে বধিরতা হচ্ছে, তার সঙ্গে তো ডেফনেসের সঙ্গে তো কথা বলার কোনো সম্পর্ক নেই। এই যে মানে যারা জন্মগতভাবে বধির, গানে শুনতে পান না, তারা কথা বলতে পারেন না, এটার কারণ কি তারা শব্দগুলো শোনেন না বলে ব্রেনে সেই শব্দগুলো ফাংশনালি অ্যাডাপ্ট করতে পারেন না? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কিছুটা একটু ব্রেনের বিষয় বলতে হবে। আমরা যে শুনি, আমরা তো কান দিয়ে শুনছি, কিন্তু আমাদের শোনাটা আলটিমেটলি কিন্তু ব্রেন থেকে হয়। ব্রেনে একটা জায়গা আছে আমাদের টেম্পোরাল লোবে, সেটাকে আমরা বলি হেসেল জাইডাস, যেখানে এই সমস্ত এই সাউন্ডস গুলো ইন্টিগ্রেটেড হয়। এটা থেকে আমরা ওখানে কাছাকাছি অনেকগুলো এরিয়া আছে স্পিচের এরিয়া, যেমন ধরুন ওয়ার্নিক্স এরিয়া, ব্রোকার এরিয়া। ওয়ার্নিক্স এরিয়া হচ্ছে বোঝার জন্য তাই, ব্রোকার এরিয়া হচ্ছে বলার জন্য তাই। তার মানে এই এরিয়াগুলোতে কিন্তু ওই শব্দের যে সাউন্ড যেটা ইন্টিগ্রেটেড হচ্ছে, সেটা কিন্তু মিটিগেটেড হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু ডিফারেন্ট জটিল পথে এবং জটিল পদ্ধতিতে ওটা কিন্তু স্পিচ আকারে আসে। ধরুন যে শুনছে না, তার মানে তার ব্রেনে শব্দটা পৌঁছয়নি, তার মানে ব্রেনের যে এরিয়াগুলো কথা বোঝা বা বলার জন্য তাই, তার মানে সেখানে সেই ইন্টিগ্রেশনটা, সেই কমপ্লেক্স যে পেডাগজি আছে সেটা কাজ করছে না, তার মানে ওই লিঙ্কটা ফেলিওর হচ্ছে, তাহলে কথা শিখছে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম আগে তাকে শোনাতে হবে। তাহলে শোনাতে গেলে এনেবল করতে হবে, তাকে হিয়ারিং এইডস দিতে হবে প্রথমে। হিয়ারিং এইডস দিয়ে যদি সে শুনতে না পায়, তাহলে তাকে ককলিয়ার ইমপ্লান্ট, মানে ইমপ্লান্টেবল ডিভাইস, সেখানে সার্জারি করে মেশিন বসাতে হবে, এবং সেটা তারপরে ইলেকট্রিক্যাল অ্যাম্প্লিফিকেশন আমরা বলি, সেটার মাধ্যমে তাকে শোনাতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি তাকে মেইন কথা হচ্ছে তাকে শোনাতে হবে, এবং সেটা কিন্তু শোনাতে হবে উইদিন 3 ইয়ার্স। আমি উইদিন 3 ইয়ার্স কথাটা কেন বলছি? প্রথম 3 বছর হচ্ছে ভাষা শিক্ষার সংকটকাল, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড বা সেন্সিটিভিটি পিরিয়ড অফ লার্নিং। যদি 3 বছরটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার বধিরতার ইম্প্যাক্ট সারা বছর থাকবে, সারা জীবন থাকবে, নট বছর, সারা জীবন থাকবে। তাহলে কি হচ্ছে, আমাকে উইদিন 3 ইয়ার্স এই ক্রিটিক্যাল এজের মধ্যেই আমাকে কিন্তু করতে হবে। জয়েন্ট কমিটি অফ ইনফ্যান্ট হিয়ারিং, আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন 2019-এর যে লেটেস্ট গাইডলাইন, তারা কিন্তু বলছে 1, 2, 3 মানে 1 মাসের জন্মের 1 মাসের মধ্যেই তাকে স্ক্রিন করতে হবে হিয়ারিং, 2 মাসের মধ্যেই তাকে ডায়াগনোসিস করতে হবে ক্যানো লস,
3 মাসের মধ্যেই তার ইন্টারভেনশন স্টার্ট করতে হবে। যেটা আগে যে গাইডলাইনটা ছিল 2013 যে গাইডলাইন ছিল, সেটাতে ছিল কিন্তু 136, 1 মাসের স্ক্রিনিং, 3 মাসের ডায়াগনস্টিক্স, 6 মাসে ইন্টারভেনশন। 1 2 3 কারণ বলছে ওই 3 মাসটাও দেরি। কারণ ব্রেন প্লাস্টিসিটি, নিউরোপ্লাস্টিসিটি বলে একটা বিষয় আছে, ব্রেন কিভাবে সাইন্যাপটোজেনেসিস হচ্ছে, কিভাবে ব্রেন তার লার্নিং পেডাগজি গুলোকে সেট করছে, সেটা দেখা যাচ্ছে ওই 3 মাসেরও যে দেরিটা, সেটা কিন্তু অনেকটা দেরি। তার মানে আমাকে হিয়ারিং এইডস দিয়ে প্রথমে থেরাপি শুরু করে দিতে হবে 3 থেকে 4 মাসের মধ্যে, এবং ডেফিনেটলি উইদিন 1 ইয়ারের মধ্যে আমায় কিন্তু দরকার পড়ে যে হিয়ারিং এড দিয়ে কথা শিখছে না, তাহলে তাকে থেরাপি ককলিয়ার ইমপ্লান্ট করতে হবে। এবং যে কোনো ডিফারেন্ট পদ্ধতি, যেমন অডিটরি ভার্বাল থেরাপি বা নানা ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে তাকে কিন্তু ভাষা শেখাতে হবে, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। ওই জন্য এই সংকটকালটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় লেট আইডেন্টিফাইড বাচ্চা অনেক সময় আসে, ধরুন তার হয়তো 5-6 বছর বয়স এসে বুঝতে পারলো যে শুনতে পাচ্ছে না, তো সেক্ষেত্রে তার অলরেডি দেরি হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করতে নিশ্চয়ই পারবো, তাকে এডেবল করে তাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু ডেফিনেটলি তার একটা বধিরতার ইম্প্যাক্ট থাকবে, সেটাকে আমি সম্পূর্ণ পর্যন্ত নির্মূল করতে পারবো না। যেসব বাচ্চা কানে শুনতে পান না বলে কথা বলতে পারেন না ভবিষ্যতে, তাদের জন্য আধুনিক চিকিৎসা কি কিছু আছে? মানে অনেকে আছে যে বিভিন্ন রকম ভাবেই চিকিৎসা করার পর ডাক্তাররা জবাব দিয়ে দেন যে এটার কিছু করার নেই। এই কেস আগে অনেক বেশি হতো, এখনো কি এই সংখ্যা রয়েছে, নাকি রোবোটিক, এআই এসব এসে এগুলোতেও একটা চেঞ্জ আসছে? এখন অনেকগুলো পদ্ধতি আসছে, যেমন ধরুন প্রথম একটা পদ্ধতি হচ্ছে যে আমরা ককলিয়ার ইমপ্লান্ট করতে পারছি। ককলিয়ার ইমপ্লান্ট মানে সেটা ইলেকট্রিক্যাল হিয়ারিং। ককলিয়ার ইমপ্লান্টের কিন্তু সাকসেস রেট অনেক বেশি, ঠিক করে থেরাপি হয় এবং ইমপ্লান্টটা যদি প্রপারলি সার্জারি হয় এবং প্রপারলি সেটাকে যদি ফাইন টিউনিং বা তার প্রপার ওয়েতে সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি ইনস্ট্রুমেন্টটা, এবং তার সঙ্গে যদি থেরাপি আমরা করতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা বাচ্চাকে কিন্তু ইম্প্রোভাইজ করা যায়। এছাড়াও অনেকগুলো আরো অসুখ আছে যেখানে ধরুন ককলিয়াটাই হয়তো নেই, কানের ককলিয়া যেখানে দিয়ে আমরা বসাবো ককলিয়ার ইমপ্লান্টটা সেটাই নেই। সেক্ষেত্রে অনেক রকম আরো নতুন অত্যাধুনিক ইমপ্লান্টস আছে। যদি ককলিয়াটা যদি ন্যারো হয়, তাহলে আরো সফিস্টিকেটেড শর্ট ইমপ্লান্ট এরকম আছে, শর্ট অ্যারে ইমপ্লান্ট। বা ধরুন মেনিনজাইটিস হয়েছে, সেখানে ককলিয়াটা স্টিফ হয়ে গেছে, অসিফাইড ককলিয়া, তার জন্য স্পেশালাইজ ককলিয়ার ইমপ্লান্ট ডিভাইস আছে। যদি ধরুন ককলিয়াটা নেই, আমি ওইখানে নার্ভের ওখানে বসাতেই পারছি না, তাহলে আমাকে আরো উপরে গিয়ে বসাতে হবে, তাহলে ব্রেন স্টেমে গিয়ে বসাতে হবে। নিউরোসার্জারিক্যাল একটা জায়গা রয়েছে যেখানে ব্রেন স্টেমে গিয়ে ইমপ্লান্ট করতে পারি, সেটাতেও লেভেল আছে। এখন একটা জিনিস আসছে যাকে বলা হচ্ছে অল্টারি নিউরাল প্রস্থেসিস, অনেকটা ব্রেন পেসমেকারের মতো। কর্টেক্সে ডাইরেক্টলি ব্রেনে আমরা চিপ বসিয়ে দেবো, আর কানকে দরকারই নেই, ডাইরেক্টলি ব্রেন থেকেই শুনবে। আচ্ছা, এটা এখন অলরেডি এফডিএ ট্রায়াল হচ্ছে এবং আলটিমেটলি এটা কিন্তু এসে যাবে। মানে ব্রেনে পেসমেকার বসানো যাচ্ছে? ব্রেনে পেসমেকার, ব্রেন পেসমেকার অলরেডি আমাদের পার্কিনসন ডিজিজে আছে, কিন্তু হিয়ারিং এ এগুলো নেই। এটাকে আমরা বলি অডিটরি নিউরাল প্রস্থেসিস। মানে আরো হাই লেভেলে গিয়ে যদি আমরা প্রসেসিং এর জায়গাটাকে যদি স্টিমুলেট করে দিতে পারি, তাহলে তো আমাদের কানের অনেকটা অংশকেই আমরা বাদ দিতে পারছি, ওভারকাম করতে পারছি। তাহলে আমাদের কাছে এবং এআই আসার পরে টেকনোলজিক্যালি ইনস্ট্রুমেন্টস গুলো অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। হিয়ারিং এর যেমন অ্যাডভান্সড হয়েছে, ইমপ্লান্টেবল প্রসেসেস গুলো অ্যাডভান্সড হচ্ছে। তার মানে কি হচ্ছে, যেহেতু ডেটা সায়েন্স আসছে অ্যাপ্রোচ, তার মানে কি হচ্ছে মেশিন নিজেই লার্ন করছে যে কতটুকু অ্যাম্পলিফাই করব, কতটুকু করব না। এটাকে বলা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ গুলো কিন্তু এখন ইনস্ট্রুমেন্টেশনের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে। রবীন মান্না লিখছেন, আরোগ্য অনুষ্ঠান শুনলে অনেক কিছু জানা যায়। ডাক্তারবাবু ও দুই দিদিকে শুভ সন্ধ্যা। প্রলয় কুমার জানা লিখছেন, প্রাসঙ্গিক আলোচনা, আমাদের মতো বাবা মায়ের যা জানা দরকার। মৌ দাস লিখছেন, ভালো লাগছে, সঙ্গে আছি। তনুশ্রী সাহাও লিখছেন, অনেক কিছু জানতে পারছি, ধন্যবাদ। আমাদের যে বন্ধুরা ফোন করছেন তাদেরকে বলে দিই যে যখন আপনারা ফোন করবেন তখন কিন্তু আপনাদের রেডিও সেটের ভলিউমটা একদম মিউট করে নেবেন। 22488085 এই নাম্বারে আপনারা ফোন করছেন, আর 9903059992 এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই মুহূর্তে যে প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে, স্পিচ থেরাপি আর অটিজমের মধ্যে কি সম্পর্ক? না, অটিজম বাচ্চার বেসিক্যালি অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। প্রথমেই বলে রাখি, অনেকগুলো এই সম্পর্কে মিথ আছে যে ফোন দেখলে নাকি অটিজম হয়, অটিজম নাকি পেটের ভেতরে বাচ্চা মা ফোন দেখেছে বলে বাচ্চার পেটে অটিজম হয়ে গেছে। এরকম কিছু আমি বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন ধরনের মিথ, অনেক ডাক্তারবাবুরা এগুলো ভুলভাল বলছেন, কিন্তু সেগুলো ঠিক নয়, কারণ এগুলো অনেক বেশি মানুষকে স্ট্রেসফুল করবে। অটিজম কিন্তু একটা জেনেটিক কন্ডিশন,
এবং এটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, তার মানে পেটের ভেতরেই অটিজম হবে, অটিজম কিন্তু বেরিয়ে হয় না। যে কনসেপ্টটা ভার্চুয়াল অটিজম বলে যে কনসেপ্টটা এসছে, সেটা কিন্তু বেসিক্যালি সেটা জাস্ট ডিলে অফ অ্যানাদার 2 to 2.5 years, কিন্তু সেটা কিন্তু অটিজম নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মানে হচ্ছে অনেকগুলো স্পেকট্রামের মধ্যে এটা আছে এবং এটা অনেকগুলো তার মুখ আছে, অভিমুখ আছে। জন্মগত বিভিন্ন ধরনের জিন, যেমন FOXP2, SCAN3, এরকম অনেকগুলো জিনকে এখন আইডেন্টিফাই করা গেছে যেগুলো অটিজম করছে, এবং এটা কিন্তু অনেকটাই মিউটেবল জিন, হঠাৎ চেঞ্জ হচ্ছে। হয়তো দেখা গেল হেলদি ম্যান, হেলদি বাবা, হেলদি মা, তার বাচ্চা অটিস্টিক। এবং অটিস্টিকের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রথম 2 বছর কিন্তু অটিজম খুব একটা বোঝা যায় না। 2 বছরের কাছাকাছিতে গিয়ে হঠাৎ স্পিচটা রিগ্রেস করতে থাকে, কমতে থাকে। এবং এটা কিন্তু ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু 3 বছর। 3 বছর আগে কিন্তু অটিজম বলাও যায় না, আমরা বলি রিস্ক ফর অটিজম। স্পিচ থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, মেনলি ল্যাঙ্গুয়েজটাই এখানে ইম্পর্টেন্ট, তাকে আগে ভাষা শেখাতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? অটিজমের 3টে বেসিক জায়গায় প্রবলেম থাকে। একটা হচ্ছে তার সোশ্যালাইজেশনস, মানে যে সামাজিক বিহেভিয়ার্স গুলো তার রিডিউস থাকে, তার কথোপকথন কমিউনিকেশনস বিহেভিয়ার, এবং স্কলাস্টিক্স বা একাডেমিক বিহেভিয়ার, পড়াশোনা। এই 3টে জায়গাতে তার প্রবলেম কিন্তু হয়। এই জন্য অটিজমে স্পিচ থেরাপি লাগবেই লাগবে। উইদাউট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি অটিজম কিন্তু ইম্প্রোভাইজ করে না। কিন্তু এর সাথে অটিজম কিন্তু একটা টিম অ্যাপ্রোচ। এখানে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানকে দরকার, এখানে অকুপেশনাল থেরাপিস্টকে দরকার, কোনো সময় ফিজিওথেরাপিস্টকে দরকার, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে দরকার, সাইকোলজিস্টকে দরকার বিহেভিয়ারাল মডিফিকেশনের জন্য, এবং স্পেশাল এডুকেটরকে দরকার। তার সাথেও নর্মাল এডুকেটর এবং বাবা মাকে দরকার, পেরেন্টস বা কেয়ার গিভার দরকার। তার মানে এটা একটা টিম, হিউজ বাড়ির লোক বিশেষ করে দরকার কিন্তু ডেফিনেটলি। এবং এমন মডেল আছে, যেমন একটা মডেল আছে হ্যানেন মডেল, যেখানে পেরেন্টসকেই আমরা শেখাচ্ছি। এটাকে আমরা বলি পেরেন্ট মেডিয়েটেড চিকিৎসা। তাহলে পেরেন্টকেই আমরা চিকিৎসাটা শেখাতে পারি, এবং তারা যেহেতু সবসময় বাচ্চার সঙ্গে তারাই আছে, তারা যদি বেশি ট্রেন্ড হয় তাহলে অনেক বেশি স্টিমুলেশন বাচ্চা পাবে। এইটাও এক ধরনের পদ্ধতি। বেশ, খুব হালকা একটা প্রশ্নে আসি। মানে আমরা অনেকক্ষণ একটা ভারী আলোচনার মধ্যে ছিলাম। প্রেমে পড়লে মানুষ তোতলায়, মানুষ ঘাবড়ে গেলে তোতলায়। এই তোতলানোর সঙ্গে মানুষের এই অভিব্যক্তি বা আবেগ, এটার কি কোনো সংযোগ আছে? আছে। প্রথম কথা হচ্ছে মানুষের আবেগ, ইমোশনস, হ্যাঁ, আমাদের ব্রেনের অনেকগুলো এরিয়াকে স্টিমুলেট করে। ইমোশনস গুলো যেমন আপনি উদাহরণ দিচ্ছেন, প্রেম একটা উদাহরণ, হয়তো রেগে যাওয়া, বিরক্তি একটা উদাহরণ, ঘাবড়ে যাওয়া একটা উদাহরণ। এগুলো সমস্ত ডিফারেন্ট ইমোশনাল অভিব্যক্তি। এখানে নানা ধরনের হরমোনস, যেমন ডোপামাইন, অক্সিটোসিন, এগুলো সমস্ত ধরনের জিনিসগুলো কাজ করে। এগুলোর একটা প্রচ্ছন্ন প্রভাব আছে অন দি ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশনের উপরে। কিভাবে প্রভাব আছে? কারণ ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন করতে গেলে ইমোশনের একটা অভিব্যক্তি রয়েছে। আমরা যখন কথা বলি, দেখবেন কেউ হয়তো দুঃখে আছে, সে যেভাবে কথা বলবে, খুব খুশি মনে যে কথা বলছে, হা হা করে হেসে কথা বলছে, তার কথা বলার পদ্ধতি দেখবেন ঢংটাই বদলে গেছে। একজন মানুষ খুব স্ট্রেস ফ্রি হিসেবে কথা বলছে, সে যে ওয়েতে কথা বলছে। একজন খুব স্ট্রেসফুল, সে হয়তো কথাই বলছে না, মৌন হয়ে রয়েছে, শুনছে, বা সে হয়তো নানা ধরনের অভিব্যক্তি করছে, এরকম ধরনের এক্সট্রা লিঙ্গুইস্টিক, প্যারালিঙ্গুইস্টিক বিহেভিয়ার করছে। এইগুলো কিন্তু বোঝা যায়। তার মানে কি, ইমোশনস ওভারঅল স্পিচ ল্যাঙ্গুয়েজের ওপরেই কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে। এবার যদি কেউ ঘাবড়ে যায়, বা কেউ হয়তো এই ধরনের প্রেম বা তার অভিব্যক্তি যদি ওরকম হয়, সেক্ষেত্রে কি হবে, তার একটা অ্যাংজাইটি বা তার একটা যে এই ধরনের যে তার একটা যে আলোড়ন, মনের মধ্যে যে আলোড়নটা হচ্ছে, সে হরমোনসগুলোকে চেঞ্জ করবে। এই হরমোনসগুলো একটা প্রচ্ছন্ন ইম্প্যাক্ট হবে ল্যাঙ্গুয়েজে। এবং ল্যাঙ্গুয়েজ এবং স্পিচে যখন হবে, তখন কি হবে, আমরা তোতলাই কেন? আমাদের দুটো বেসিক কনসেপ্ট হচ্ছে। একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড। ফিড ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা কথা বলবার আগে প্ল্যান করি কি বলবো, এটাকে বলা হয় মোটর প্ল্যানিং। আর একটা হচ্ছে ফিডব্যাক, যেটা আমরা বলছি তার কিছুটা পোর্শন আমরা শুনছি, তাই আমরা এটাকে মনিটর করছি। এই দুটো ফিড ফরওয়ার্ড ফিডব্যাকের মধ্যে যদি টাইমিং এরার হয়, টেম্পোরাল এরার হয়, তাহলে কিন্তু কথা আটকাচ্ছে। তাহলে এই টাইমিং এরার গুলো কেন হতে পারে? সেখানে হয়তো সুপিরিয়র টেম্পোরাল জাইরাস বলে একটা ব্রেনে এরিয়া আছে, সেটা হয়তো ছোট, প্লেনাম টেম্পোরালিটা ছোট, হরমোনগুলোর ইম্প্রোভাইজেশনস রয়েছে, ঠিক আছে। তার মানে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, টেকনিক্যাল ফ্যাক্টরস, যেগুলো কিন্তু এই ফিডব্যাক এবং ফিড ফরওয়ার্ড এই মেকানিজমের মধ্যে ঢুকে এই টাইমগুলোকে এদিক ওদিক করে দিচ্ছে, তার জন্য কথা আটকাচ্ছে। আচ্ছা, কণ্ঠের সাথে কনফিডেন্সের কি কোনো যোগ রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি।
কারণ যে মানুষ দেখুন যে কনফিডেন্ট, আপনি স্বামী বিবেকানন্দের নিশ্চয়ই বক্তৃতা এখনো তো ঘুরে বেড়াচ্ছে, উনি যে বোল্ডলি কথা বলছেন, ওনার যখন বোল্ড ভয়েস এবং কনফিডেন্স, তার বোল্ডনেসটাকে একটা শূন্য, যারা দেখুন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা, ওরা যে বোল্ডলি কথা বলে দেখুন স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, তাদের দেখবেন বোল্ডনেসটাই অনেকটাই মানুষকে মন্ত্রমুগ্ধ করছে, attract করছে। তার মানে ভোকাল মডুলেশন কনফিডেন্সের সঙ্গে যুক্ত, এবং এটা কিন্তু ব্রেন থেকে আসছে, এটার সঙ্গে কিন্তু গলার যোগাযোগ নেই, এটা কিন্তু বেসিক্যালি ব্রেন থেকে আসে। ব্রেন থেকে মানে যে এরিয়াগুলো ব্রেনের ভয়েস মডুলেশনে হেল্প করছে, সেই এরিয়াগুলোই কিন্তু এই কনফিডেন্সের সঙ্গে আমাদেরকে বিল্ড আপ করছে। কনফিডেন্স মানে কি? কনফিডেন্স মানে হচ্ছে স্টেডি থাকা ওভার দি টাইম। তার মানে কনফিডেন্স, আমি স্টেডি আছি ওভার দি টাইম, টাইমের মধ্যে নানা ধরনের ওথান পাথান হচ্ছে, কিন্তু আমি নিজেকে কখনো এদিক ওদিক ভাসিয়ে দিইনি, আমি স্টেডি আছি, তাহলে আমার কনফিডেন্স আছে। আর একটা কনফিডেন্সের জায়গা হচ্ছে আমার কাছে নলেজ আছে, আমি জানি, আমি ভুল বলবো না। তাহলে কি হবে? আমার যদি কনফিডেন্স থাকে, আমার যদি নলেজ থাকে, আমার যদি সেই অ্যাট্রিবিউটটা থাকে, তাহলে কি হবে? আমার ভোকাল কর্ডের যে মডুলেশনটা আমার কাছে অনেক ইমপ্রোভেশন হবে। কারণ কি, ব্রেনের যে এরিয়া থেকে এই ভোকাল মডুলেশনটা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে ডিসরাপ্টেড হচ্ছে না। আমরা আবার তোতলামিতে ফিরবো। বিশ্বজিৎ দাস প্রশ্ন করেছেন আমাদের লিসনার, তোতলামি কি সারে? তোতলামির কি কোনো প্রপার চিকিৎসা আছে যেটাতে দু ধরনের থটস আছে এখানে। একরকম লোক তারা মনে করে যে তোতলামিটা আমার সারানোর দরকার কি, আমি তোতলাই থাকবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা, সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তোতলা, তাহলে আমরা স্টাটারিংটাকে মডিফাই করতে পারি। সে যদি তুতলেও নেয়, সে যদি সেটা মনে করে সে তুতলে নেওয়াটা তার কাছে অ্যাডজাস্টেবল, তাহলে আমরা অতখানি ট্রিটমেন্টের দিকে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করবো? ট্রিটমেন্ট এমন ভাবে দেবো যে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর একটা উপায় হচ্ছে, এটাকে আমরা বলি ফ্লুয়েন্সি শেপিং, সেখানে কিন্তু আমরা ট্রিট করি। তার মানে তোতলামি কিন্তু পুরোপুরি ট্রিটেবল যদি প্রপারলি থেরাপি হয় বাই এ কোয়ালিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আর একটা প্রশ্ন লেজুর জুড়বইয়ের সঙ্গে, অনেক আবৃত্তিকার বা গানের শিল্পীদের আমরা দেখি, তারা কথা বলতে গেলে তোতলান, কিন্তু গান গাইতে গেলে বা আবৃত্তি করতে গেলে সেই অসুবিধা হয় না। দেখুন, তোতলামিটা কারণটা হচ্ছে কি, আমি একটু আগেই বললাম যে আমরা যখন ফার্স্ট রেট অফ স্পিচ হয় এবং আমরা যখন চিন্তা করে বলছি, ফিড ফরওয়ার্ড ফিডব্যাক যে কথাটা বলছি, সেটা কিন্তু স্পন্টেনিয়াস স্পিচ বা কনভারসেশনেতেই হবে। আমার যদি কোনো অলরেডি প্রোগ্রামড কিছু জিনিস রয়েছে, যেমন গানের সুর রয়েছে, সুর মানে স্পিচটা একটু লেংদি, কারণ সুর রয়েছে ওর মধ্যে, এবং স্পিচের সুর যেটা, স্পিচের কথার পার্টটা কিন্তু বাঁ দিকের হেমিস্ফিয়ার থেকে আসে, সুরটা কিন্তু ডান দিকের হেমিস্ফিয়ার থেকে আসে। সেটা কিন্তু ডিসরাপশন খুব একটা হয় না ইন স্টাটারিং। তাহলে কি হচ্ছে, সুর যখন আমি কথার মধ্যে জুড়ছি এবং সেটা যখন একটু বড় হয়ে যাচ্ছে, একটুখানি প্রলংড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তার তোতলামি হবে না। এই জন্য গানে তোতলামি হয় না, এই জন্য গান দিয়ে তোতলামি ট্রিটও করা হয় না। আবৃত্তির ক্ষেত্রেও তাই। আমি যদি মুখস্থ জিনিস বারবার 100 বার একটা জিনিস আমি মুখস্থ করার পরে বলছি, হবে না। ইনফ্যাক্ট আপনি দেখবেন একটা লেখা, নতুন লেখা পড়ার সময় তোতলামি হবে, সেটাকে আপনি 5 বার পড়ে নিন, তোতলামি কমে যাবে। এটাকে বলা অ্যাডাপ্টেশন এফেক্ট। তার মানে অ্যাডাপ্টেশন হচ্ছে, তার মানে আমরা যদি গান যে কোনো জিনিস যদি রিহার্স করে বলি, তাহলে কিন্তু তোতলামি অনেকটা কমে যাবে। কিন্তু তাহলে যে বলা হয় যে তোতলামি থাকলে আবৃত্তি শেখালে ভালো, তোতলামি কমে, এটা কি ঠিক নয়? আবৃত্তি মুখস্থ করে সে যদি আবৃত্তি করে, তোতলামিটা তো তার হবে না। তাহলে আবৃত্তির সঙ্গে তোতলামির তো সম্পর্কটা আমার কাছে খুব একটা ক্লিয়ার না। তার মানে এটা মিথ। বেশ। সৌমি ভট্টাচার্য প্রশ্ন করেছেন, আমার মেয়ে বাড়িতে প্রচুর কথা বলে, কিন্তু স্কুলে একেবারেই কথা বলে না। 3.1 মানে ওই 3 বছর 1 মাস বয়স, নর্মাল জিজ্ঞেস করেছেন। সে কিছুটা লাজুক হতে পারে, তার শাই বিহেভিয়ার হতে পারে। অনেক বাচ্চা ছোট বয়সে লাজুক থাকে, বাইরে বেরোলে একটু ঘাবড়ে যায়, বা অনেক সময় ফোবিয়া থাকে, সোশ্যাল ফোবিয়া, বাইরে বেরোলে সে ভয় পায়, কারণ তাকে এমন ভাবে মানুষ করা হচ্ছে হয়তো যে সেখানে সে একটুতেই সে ডিপেন্ডেন্ট বাবা মায়ের উপরে। সেজন্য সে এখনো পর্যন্ত কিন্তু সে স্কুলে গিয়ে সেলফ ডিপেন্ডেন্ট যে বিহেভিয়ার গুলো সে এখনো শেখেনি। এটা একটা কারণ হতে পারে। অথবা হতে পারে তার একটা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারও হতে পারে। সেটা কিন্তু অটিজম নয়, একটা কাছাকাছি কিছু, এর মধ্যে অনেকগুলো সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের জায়গা রয়েছে। সেটা যদি মনে হয় 3-4 বছর বয়সে যে সে কথা ভেতরেও বাড়ির মধ্যে কথা অল্পই বলছে আর বাইরে তো বলছেই না, সেক্ষেত্রে কিন্তু তখন ট্রিটমেন্ট লাগবে। বেশ। পিয়া মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন, স্পিচ থেরাপি কখন প্রয়োজন?
আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই যে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যারা রেডিও সেটে শুনছিলেন তারা কিন্তু এই 10 মিনিট শুনতে পাবেন শুনতে পাবেন না, তবে আমাদের 10টা ফেসবুক লাইভ যারা আছেন তারা কিন্তু তারা এটা শুনতে দেখতে পাচ্ছেন পুরো দেখতে পাবেন অনুষ্ঠান, এবং শুনতে পাবেন। তাই আমাদের অনুষ্ঠানটা কিন্তু চলছে। আচ্ছা, প্রশ্নটা ছিল স্পিচ থেরাপি কখন দরকার? স্পিচ থেরাপি জন্মর পরেই যদি মনে হয় যে তার কথা বলার প্রবলেম হচ্ছে, যেমন আমরা যখন ডিস্টিংক্টলি বুঝতে পারি 6 থেকে 8 মাস বয়সে, যখন তার ব্যাবলিং মানে বাবা বাবা টাডা টাডা এগুলো যখন বাচ্চারা করে, এই স্টেজটা যখন আসছে না, এটা একটা হিয়ারিং ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চা ডিসচার্জ হওয়ার আগেই কিন্তু আমরা জানতে পেরে গেছি তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা। তাহলে যদি কোনো বাচ্চার জন্মগত বধিরতা থাকে তাহলে তো আমরা জানতেই পেরে যাচ্ছি ডিসচার্জের আগে যে উইদিন 15 ডেজ নিউনেটাল পিরিয়ডে যে বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে তো আমাকে সেখান থেকে বাচ্চা তো মা তো জেনেই যাচ্ছে, তাহলে আমাকে স্পিচ থেরাপি সেখান থেকেই শুরু করার দরকার। তার মানে অ্যাটলিস্ট তার হিয়ারিং এড বা তার অ্যাম্প্লিফিকেশন ফিটিংটা তো প্রয়োজন হয়ে যাচ্ছে। আর যদি বাচ্চা দেখা যাচ্ছে ওসব নেই কিন্তু দেখা যাচ্ছে 6 মাস 8 মাস বয়সে কথা বলছে না, তাহলে কিন্তু অ্যালার্ট হতে হবে। 1 বছরে গিয়ে দেখা যাচ্ছে সে কিছু তার মোটর মাইলস্টোনও ডিলে হচ্ছে, কথাও কিন্তু আসছে না অথচ শুনছে, তাহলে কিন্তু ইট রিকোয়ার্স ইন্টারভেনশন, স্টার্ট করতে হবে ইন্টারভেনশন। শুনছেন অনেকেই। অমলেন্দু দে লিখছেন, নমস্কার আমি অমলেন্দু দে, DHLS। আচ্ছা, একজন সুমিতা রায় তিনি লিখছেন, আমার ছোট কাকুর ছেলে চাকরি করছে কিন্তু ওই ভাই এখনো তোতলায়, পরিষ্কার করে বলতে গেলে আটকে যায়। দীপ্তি গঙ্গোপাধ্যায় একটা প্রশ্ন করেছেন, তিনি লিখছেন, তোতলামি কি সবার লোকের সামনে বেড়ে যায়? কারণ এমন অনেকেই আছেন যারা বাড়িতে অতটা তোতলান না, রাস্তায় কথা বলতে গেলে তোতলান। এর কি কোনো লজিক আছে? অ্যাকচুয়ালি আমি একটু আগে বলছিলাম যেটা তোতলামি কিন্তু নোন যে পরিবেশে সেখানে কিন্তু কম হয়, যত নতুন পরিবেশ হবে তোতলামি বাড়বে। সেই পরিবেশে যদি কিছুদিনের মধ্যে সে যদি অ্যাডাপ্ট হয়ে যায়, খাপ খাইয়ে না, তাহলে কিন্তু তোতলামি কমে যাবে। মানে লার্নিংটা যদি অ্যাডাপ্টেশন হয়ে যায়, অ্যাডাপ্টেশন হলে কিন্তু তোতলামি হবে না। এটার বেসিক কারণটা হচ্ছে কি, আমি যদি সিচুয়েশনসটা না বুঝতে পারি তাহলে কিন্তু একটা ফিয়ার থাকছে, ফিয়ারটা ট্রিগার করে তোতলামিকে। যদি আমি সিচুয়েশনটা জেনে যাই বা যদি কনটেক্সটটা জেনে যাই বা তার কন্টেন্ট পড়ার বা বিষয়ের যদি জিনিসটা জেনে যাই, তাহলে কিন্তু আমার ওই ফিয়ারটা কেটে যাচ্ছে। ফিয়ারটা কেটে গেলে কি হবে, তোতলামি কিন্তু কমে যাবে। যে কারণে আননোন ফেস, আননোন রিডিং, আননোন টেক্সট, আননোন যে কোনো কিছুতেই কিন্তু তার একটা ফিয়ার থাকবে এবং তার থেকে কিন্তু তোতলামি হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে শোনা যায় যে যাদের কথা একটু আটকে যায় বা যারা একটু তোতলামি করে, তাদের বলে যে আয়নার সামনে দাঁড়িয়ে কোনো আনকমন কোনো রিডিং মানে পেপার দেখে, নিউজ পেপার দেখে বা কোনো প্যারাগ্রাফ যদি পড়ে, সেটা হয়তো অনেকটা ঠিক হয়। এটা কি সত্যি? না না, এটার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন। এরকম আয়নার সামনে দেখে নিজের সেলফ ইমেজকে নষ্ট করার কোনো মনে হয় না। সে যেহেতু আয়নার সামনে দেখে দেখবে যে আটকাচ্ছে, তার নিজেরই খারাপ লাগবে যে কথাটা আটকাচ্ছার সময় হয়তো মুখ বিকৃত হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা তার খারাপ লাগবে। এটা তো একদমই সেলফ ইমেজকে নষ্ট করার তো কোনো মানেই হয় না, এটা একেবারেই মিথ। এটা তো কোনো মানে কোনো এটা টেকনিকের মধ্যে পড়ে না এগুলো। বেশ। আচ্ছা, জিজ্ঞেস করছেন যে সরকারি লেভেলে আমরা বলতে পারি যে কোথায় ভালো স্পিচ থেরাপি হয়? সরকারি লেভেলে এখন দেখুন সমস্ত যে গভর্নমেন্ট যে সেটআপস গুলো আছে, বড় বড় যে হাসপাতালগুলো আছে, সেখানে কিন্তু স্পিচ থেরাপিস্ট রয়েছে। হ্যাঁ, এখন স্পিচ থেরাপিস্ট কিন্তু এখন সমস্ত, যেমন পিজিতে রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত মানে মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, হসপিটালগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সমস্ত জায়গায় স্পিচ থেরাপিস্ট রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আমাদের একটাই, এটা হচ্ছে আমাদের আলিজাবাদ জং ন্যাশনাল ইনস্টিটিউট, যেটা বিটি রোড, বনহুগলি, কলকাতা 90 মানে। এটা ওই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উল্টো দিকে, বড়না। ওইখানে কিন্তু এটা টিচিং ইনস্টিটিউট, যেখানে পোস্ট গ্রাজুয়েট, ডক্টরাল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই অডিওলজি এবং স্পিচ থেরাপি কোর্স চলছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে। সেখানে কি রোগী দেখা হয়? একদম, এবং স্ট্রং ওপিডি আছে, এবং আমাদের কাছে যে সমস্ত ইকুইপমেন্ট আছে হয়তো কলকাতার কোথাও নেই, এবং ভারতে হয়তো খুব কম জায়গাতেই আছে। এবং একটা রিসার্চ ইনস্টিটিউট, যেখানে এত মানুষ রিসার্চ করছে, গবেষণা করছে, তো এটা একটা তো যথেষ্ট বড় একটা ইনস্টিটিউশন। এখানে তো আপনারা আসতেই পারেন, এবং অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো এখান থেকে ট্রিটমেন্ট নেন। এবং আমাদের এখানে পেশেন্ট তো প্রচুর, মানে সারা পশ্চিমবঙ্গ থেকে কেন, এবং বিভিন্ন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী সমস্ত রাজ্যগুলো থেকে, যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সব জায়গা থেকে পেশেন্ট। খরচ কেমন? খরচ তো কিছুই নেই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু রেজিস্ট্রেশনে 50 টাকা নিচ্ছে, বাকি হয়তো থেরাপির জন্য পুরো সেশনসটাতে হয়তো মান্থলি 100 টাকা লাগবে, আর টেস্টিং এর জন্য 100-200 টাকাই খরচা। মানে ধরুন সব মিলিয়ে 300-400 টাকা, 500 টাকার মধ্যে পুরো এন্টায়ার ট্রিটমেন্টটা তার হচ্ছে। মানে যতগুলো সিটিং লাগবে, যতগুলো সমস্ত মাসে উইকলি ওয়ান্স থেরাপিতে 100 টাকাই লাগে প্রতি মাসে,
থেরাপির জন্য। এবার সে যদি তার যদি আরো বেশি লাগে তাহলে ওটাকে ডবল করতে হয়, 2 সেশন উইকলি টুয়াইস থেরাপি যদি লাগে, সেটা এই ডোজটা ডিপেন্ড করছে কতটুকু তার লাগবে, ইন্টেন্সিভ লাগবে না কম লাগবে। অনেক কত বছর বয়স থেকে যাওয়া যায়? যে কোনো এজে। এখন তো আগে তো অনেক আগে 20 বছর আগে যখন আমি ঢুকেছিলাম এখানে, তখন তো দেখতাম যে মিনিমাম এজ অফ ডিটেকশন হচ্ছে ধরুন 1 বছর 2 বছর 3 বছর ছিল। এখন তো দেখছি 15 দিন 20 দিন 25 দিন 1 মাসের বাচ্চা প্রায়ই আসছে। আচ্ছা, মানে অ্যাওয়ারনেস বেড়েছে যে হিয়ারিং টেস্টিং এর জন্য এক্ষুনি যেতে হবে। হয়তো সেই হাসপাতালটা করেনি, সেই হাসপাতালে তো ফেসিলিটিস নেই, হয়তো তো প্রত্যন্ত গ্রামের কোনো হাসপাতাল কলকাতার এই মানে পশ্চিমবঙ্গের, সেখান থেকে হয়তো অনেক দূর থেকে, হয়তো সুন্দরবন থেকে হয়তো লোক এসছে, টেস্ট করিয়ে যাচ্ছে, তার মানে অ্যাওয়ারনেস বাড়ছে। আচ্ছা, ফেসবুক লাইভে প্রশ্ন বিশ্বজিৎ দাস, তিনি বলছেন গ্রাম্য উচ্চারণকে মান্য উচ্চারণ করব কি করে, আর গ্রাম থেকে যারা শহরে আসে তারা উচ্চারণ গ্রাম্য বলে কথা বলতে ভয় পায়, কি করব? এটা আরো একটা আছে, তিনি আরো একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে হ্যাঁ তালবেশ স এবং ডয়শূন্য র এই উচ্চারণ ঠিক করব কি করে? মানে তালব্য স আর ডয়শূন্য র এই দুটোর উচ্চারণ কিভাবে ঠিক করব, সঙ্গে আমরা যোগ করে দেবো যে 3টে ন, আমাদের যে আলাদা আলাদা 2টো ন এবং তার সঙ্গে যে 3টে স, সেগুলো কিভাবে। বাংলাতে যখন কথা বলেন আপনি কি স স খুব আলাদা করে বলেন খুব একটা? বাচিকের ক্ষেত্রে তো বলতেই হয়। তখন সেক্ষেত্রে আপনাকে ট্রেন করতে হবে। আমরা নানা রকম টেকনিক্স ইউজ করি, যে প্লেস অফ অ্যান্ড ম্যানার অফ আর্টিকুলেশন, কিভাবে আমরা স, কিভাবে আমরা স বলছি। আপনি তো নিশ্চয়ই বলতে পারেন জিভটা কোনোটা তালুতে লাগছে কোনোটা দাঁতে লাগছে, এটা খুব ইজিয়েস্ট বিষয়। কিন্তু ন এটা কিন্তু বাংলায় নেই, সাউথ ইন্ডিয়াতে আছে, সাউথ ইন্ডিয়া আছে, কিন্তু এটা আমি ইউজ করছি, এটা কিন্তু কানাডা তামিল ল্যাঙ্গুয়েজে আছে। যিনি প্রশ্ন করছেন তিনি বাংলায় হয়তো এই ল্যাঙ্গুয়েজকে সে নিয়েও ব্যবহার করেন না। না, আসলে বাচিকের ক্ষেত্রে এই ধরনের উচ্চারণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। বাচিকের ক্ষেত্রে কিন্তু বাচিকের ক্ষেত্রে কি বাংলায় ব্যবহার হয়? শুধু তো বাংলা ভাষায় কথা বলতে হয় বাচিকের এমন নয়, অন্য ভাষাতে আমরা উচ্চারণ নিয়ে আলোচনায় ঢুকবো। তার আগে আমাদের এই তোতলামির যে প্রসঙ্গ এবং তার সঙ্গে স্পিচ থেরাপি যেটাতে ছিলাম, সেটা নিয়ে আমরা একটু তার আগের যে প্রশ্নটা ছিল যে গ্রাম্য উচ্চারণকে মান্য উচ্চারণ করব কি করে, এবং মানে ধরুন গ্রামের একটি ছেলে যে একটু গ্রামের টান আছে যার কথায়, সেটাকে আপনি কিভাবে কলকাতার এই যে হ্যাঁ এই স্পিচ থেরাপি এবং গ্রাম থেকে যারা শহরে আসে তারা তাদের উচ্চারণটা গ্রাম্য বলে তারা কথা বলতে ভয় পায়, কি করবে? এখানে 3টে জিনিস প্রশ্ন উত্তর দিতে হবে। একটা হচ্ছে ডায়ালেক্ট, যে ভাষাটা আমরা কথা বলছি, আমাদের ধরুন বাংলা ভাষাই বাঁকুড়ায় একরকম, মেদিনীপুরে একরকম, পুরুলিয়া একরকম, তার মানে ডায়ালেক্ট চেঞ্জ হচ্ছে, তার মানে ডায়ালেক্ট ট্রিটমেন্টের মধ্যে আসে। ডায়ালেকটিক্যাল থেরাপি কিন্তু এক ধরনের লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ, যেখানে ডায়ালেক্ট শেখানো হয়, এটা একটা মেথডস। একটা হচ্ছে অ্যাকসেন্ট, আমরা গ্রাম্য অ্যাকসেন্ট যখন কথা বলছি একটু টান থাকে, সেটাকে যখন আমরা শহুরে উচ্চারণে আনছি তখন আমাকে কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে হবে। সেক্ষেত্রে উচ্চারণটাকে একটুখানি ট্রেন করতে হবে। এটার একটা টেকনিক্স আছে যেটাকে আমরা বলি ইয়ার ট্রেনিং। ইয়ার ট্রেনিং মানে হচ্ছে আমরা সেই ওয়ার্ডস গুলো যেগুলো তোর গ্রাম্য টান আছে, সেগুলো অ্যাকচুয়ালি আমি কিভাবে উচ্চারণ করছি সেটাকে মডেল দেওয়া হয়। মডেলটা স্পেকট্রাল মডেল, মানে যে সাউন্ডটা যেটা আমরা সফটওয়্যারে অ্যানালিসিস করছি, যেটা সঠিক মডেল, সেটাকেই তাকে দেওয়া হচ্ছে, বা ন্যাচারাল মডেল দেওয়া হচ্ছে এবং তাকে সেটা প্র্যাকটিস করানো হচ্ছে। তাহলে এটাকে বলা হয় অ্যাকসেন্ট থেরাপি, ডায়ালেক্ট থেরাপি এবং থেরাপিউটিক ইন্টিগ্রেশন। এগুলো সমস্ত কিন্তু ইয়ার ট্রেনিং এর থ্রু দিয়ে হয়। আচ্ছা, এরপর যে প্রশ্নে যাব তার আগে বলে দিই, আমরা কিন্তু আবারও ফিরতে চলেছি 10:10, যেখানে একযোগে আবার রেডিওতেও, মানে আপনি একেবারে FM চ্যানেলে যেরকম শুনছিলেন সেরকম ভাবে শুনতে পাবেন আমাদের দুজনকেই, এবং তার সঙ্গে অবশ্যই ডাক্তারবাবুকে। আজকে আমরা কথা বলছি যেটা নিয়ে, সেটা হচ্ছে স্পিচ থেরাপি, উচ্চারণ এবং তার সঙ্গে তোতলামি সারানোর বিষয়বস্তু, পুরো বিষয়টা নিয়ে। মানে কথা বলতে সমস্যা নানা রকম হয় মানুষের, সেখান থেকে সে কি করে ওভারকাম করবে, সমাধানের পথ কি, এটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, এবং আপনি কিন্তু ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন। ফোন নাম্বারটা হচ্ছে 22488085, আর যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে চান সেটা হচ্ছে 9903059992 এই নাম্বারে। আর আমরা যেটা বললাম একযোগে কিন্তু আবারও ফেসবুক লাইভ এবং তার সাথে সাথে 100.1 FM গোল্ডের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আবারও আমরা একযোগে শুনতে পাবো। আমাদের সাথে আছেন আজকের বিশিষ্ট অতিথি ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
ফিরে এলাম আমরা আবার আরোগ্য নিয়ে, মনীষা এবং মৌসুমী আপনার সঙ্গে, এবং অবশ্যই তার সঙ্গে একযোগে ফেসবুক লাইভেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 100.1 FM গোল্ডের ফেসবুক লাইভ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক লাইভ, দুটো থেকে একযোগে অনুষ্ঠান চলছে। রয়েছেন কথা বলার বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ডাক্তার, আচ্ছা, কথা বলার প্রসঙ্গে তো আছি আমরা, কিন্তু এছাড়াও আপনাকে একটু অন্যদিকে প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের আর দুদিন পরেই বলা যায়, মানে দুদিন না, আর কয়েকদিন পরেই, মানে 11 জুলাই কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন ডে। তো সেই সূত্রে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে কিভাবে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে চান আপনি? অ্যাকচুয়ালি আমি তো এই সাবজেক্টের লোক নই, বাট আমাকে যদি এটা বলতে বলা, ডেফিনেটলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এটা আমাদের এই বিষয়টার এডুকেশনটা কিন্তু ছোট বয়স থেকেই দেওয়া উচিত। এখন আজকাল তো পাঠ্য বইতেও ছোটদের দেওয়া হচ্ছে, কারণ কি আমরা জানি অনেক রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে, এসটিডিজ আছে, যেমন সিফিলিস, গনোরিয়া, এ সমস্ত এইডস যেগুলো আছে, যেগুলো তো ক্ষতিকারকই, এবং যেগুলোতে এগুলো চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধ চালানো হয় সেগুলো কিন্তু আরো অনেকটা ক্ষতিকারক। এবং আমি আমার সঙ্গে লিঙ্ক করে বলছি, এই ধরনের যে সমস্ত যে চিকিৎসা বা এই অসুখগুলো কিন্তু হিয়ারিং লস করে। অতএব এটা কিন্তু এইগুলো হিয়ারিং লস করে, যেমন ধরুন সিফিলিস, গনোরিয়া, বা ধরুন এইচআইভি। আমার এইচআইভিতে কিন্তু প্রচুর এইচআইভি মানুষের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট দেখা যায়। এবং আমরা যখন কোনো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানুষ উইথ এইচআইভি যখন আসে, এদের টেস্টিং এর জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল সতর্কতা নিতে হয়, কারণ তাদের ইউভি ওরিয়েন্টেশনে তাদের আমাদের সমস্তটা ক্লিন করতে হয়, সমস্ত টেস্টিং জোনটাকে ক্লিন করতে হয়। যদিও এটা ব্লাড কানেকশন না হলে, এটা যৌন কানেকশন না হলে এগুলো ছড়াবে না, বাট স্টিল আমরা কিন্তু অনেকটা প্রোটেকশন নিই। অতএব এটার একটা ডেফিনেটলি এটা একটা অনেক আগে থেকে অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু এটা আরো অ্যাওয়ারনেস লার্জ স্কেলে বাড়াতে হবে। এবং এই যৌন পার্ট যেটা সেক্স এডুকেশনটা কিন্তু মানে স্কুল লেভেল থেকে কিন্তু প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ দিতে হবে। জাপানে এখন প্রচুর তরুণ তরুণী তারা বিয়ে করতে চাইছে না বা সন্তান নিতে চাইছে না, এই জনসংখ্যার চাপ, এইটাই মূলত ওরা কারণ দেখাচ্ছে। আপনার কি মনে হয় যে ভারতবর্ষেও এখনো মানে এরকম দিন খুব শীঘ্রই আসছে যেখানে বিয়ে না করার যুক্তি এই জনসংখ্যার চাপ হবে, বা সন্তান না নেওয়ার যুক্তি একটা বড় যুক্তি হতে চলেছে? হতে পারে। এটা কিন্তু অনেকগুলো, আমি তো যদিও এটার একদম সাবজেক্টের লোক নই, বাট আমি বেশ কিছু রিসেন্ট রিসার্চ এবং গবেষণা এবং নিউজ পেপারে বেশ কিছু আর্টিকেল আমি এখন দেখছিলাম, যেগুলো কিন্তু এটা হাঞ্চ করছে যে এরকম একটা ঘটনা আসবে, এবং তার জন্য কিন্তু আমাদেরকে আইন প্রণয়ন করতে হবে, প্রপার আইন। না হলে কিন্তু কমপ্লিকেসি এবং আরো এ ধরনের সমস্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে যদি আইন প্রপারলি না থাকে। লিসনার আছেন, হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, আমার ছেলে অটিস্টিক, ওর বয়স হচ্ছে 35 এখন। ওর ছোটবেলাতে কোনোদিনও স্ট্যামারিং এর সমস্যা ছিল না, কিন্তু ও খুব ভালো গান করতে পারে, আবৃত্তি করতে পারে। কিন্তু ইদানিং এই বছর 3 ধরে লক্ষ্য করছি ওকে এমনি কমিউনিকেট করতে গেলে, সে আমরা বাড়ির লোকেরাই হোক বা বাইরের লোকেরাই হোক, ওকে খুব সহজ কমন প্রশ্ন, মানে নাম হোক, ঠিকানা হোক, যেগুলো আগে কখনো হতো না, সেইগুলো জিজ্ঞেস করলে এখনো আটকে কিছুক্ষণ করে তারপরে হয়তো ও উত্তরটা দিল। এবং সেটা যে কোনো প্রশ্ন করলে, খুব কমন প্রশ্ন হোক, ভেবে করার প্রশ্ন হোক, সবসময় এটা আসছে। তো ওর বয়স তো 35, তো কি করা যায় এখন? কি থেরাপি দিয়ে অবস্থার থেকে ওর উন্নতি করা সম্ভব? আর আমরা বাড়িতেই বা কি চেষ্টা করতে পারি? অ্যাকচুয়ালি অটিজম বা এডিএইচডি এই সমস্ত মানুষের ক্ষেত্রে তোতলামি থাকে। এখন এই তোতলামিটা অনেক সময় এটা স্টাটারিং জাতীয় তোতলামি হতে পারে, বা অনেক সময় যাদের ভাষা প্রায় আছে এবং তারা কিন্তু ওই রকম কথা আটকাচ্ছে এগুলো, এবং তাদের অ্যাওয়ারনেসও নেই কথাটা যে আটকাচ্ছে, সেটাকে আমরা বলি ক্লাটারিং। অনেক সময় স্টাটারিং ক্লাটারিং মিশেও থাকতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে স্টাটারিং 35 ইয়ার্সে এটা ট্রিটেবল কিনা। এখানে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে তার ভাষা কতটা আছে, সে যদি পুরো বলতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে ট্রিট করার একটা প্রচেষ্টা নেওয়া যেতে পারে। স্পিচ থেরাপি অনেকটাই জায়গায়, কারণ তোতলামির জন্য কোনো পার্টিকুলার এজ নেই যে এর পরে আর স্পিচ থেরাপি দেওয়া যাবে না। এটা যদি সে কথা কিছুই মাত্র বলে এবং তাতেই সে তোতলামি করছে, তাহলে দেখতে হবে তার ভাষার
অ্যাকুইজিশনে কোনো সমস্যা আছে বলেই কি তোতলামিটা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ভাষার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তবে 35 ইয়ার্সে পুরোপুরি যে ট্রিট করা যাবে এটা বলা মুশকিল, তবে ডেফিনেটলি চেষ্টা করে একবার দেখা যেতে পারে। অসীম সেন বিকেপাল এভিনিউ থেকে লিখছেন, তিনি লিখছেন যে আমার এক বন্ধুর একটি বাচ্চা আছে, তার বছর 3 বয়স। সে যখন কথা বলে সে কিছু অক্ষর যেমন ল, ট ইত্যাদি ঠিকমতো উচ্চারণ করতে পারে না, মনে হয় আধো আধো কথা বলছে, কিন্তু অন্য কথা স্পষ্ট বলে। আমি সবসময় সঠিকভাবে কথা বলানোর চেষ্টা করি, ডাক্তারবাবুর মতামত চাইছি। এর সঙ্গে আমি আমার একটা প্রশ্ন জুড়ে দেবো, সেটা হলো অনেক বাড়িতেই দেখা যায় যে বাচ্চারা একটু আধো আধো কথা বলে, অনেক বাবা মা ওভার কনসিয়াস হয়ে আধো আধো কথা বলতেই দেন না, প্রথম থেকেই তাকে যাতে শুদ্ধ উচ্চারণে কথা বলে এইটার দিকে তাদের নজর থাকে। এটা কি খুব দরকার, নাকি এটা একটা বেসিক জিনিস, এগুলো আধো আধো কথা আস্তে আস্তে চলেই যায়? মানে এইটা প্রসঙ্গে বলতে গেলে আমাদের বলতে হবে ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে আমাদের স্পিচ সাউন্ড যে ডেভেলপ করে, এই স্পিচ সাউন্ড ডেভেলপমেন্টের কিন্তু একটা রীতি আছে। যেভাবে আমি বলছিলাম যে ভাষার ডেভেলপমেন্ট যেভাবে হয়, মোটর ডেভেলপমেন্ট যেভাবে হয়, স্পিচ সাউন্ডও কিন্তু ডেভেলপমেন্ট হয়। যেমন ধরুন সব থেকে শেষে যে স্পিচ সাউন্ডগুলো ডেভেলপমেন্ট হয় সেগুলো হচ্ছে ধরুন এই চ, ছ বা ধরুন র সাউন্ড অনেক পরে আসে, ঠিক আছে? অতএব এই সাউন্ডস গুলো অ্যাটলিস্ট 6 বছর পর্যন্ত কিন্তু স্পিচ সাউন্ডের ডেভেলপমেন্ট চলে। তার মানে 6 বছর পর্যন্ত কিন্তু স্পিচ সাউন্ড নিজে থেকেই ডেভেলপ করবে। যে বয়সে যে সাউন্ডটা ডেভেলপ করার কথা, তার আগেই যদি আমি বলি যে সেই সাউন্ডটা ডেভেলপ কেন করছে না, সেটা তো ডেভেলপ করবে না, কারণ আমাদেরও করেনি, তাহলে তো সে তো ডিসঅর্ডার নয়। এবার প্রশ্ন হচ্ছে আমি যদি তাকে ভ্যাঙাই বা তাকে যদি ওভার ইনফোর্স করি বা তাকে ভয় পাইয়ে দিই, তাহলে কি হবে? সে কথা বলাটাই তার থেমে যাবে, তার কন্টেন্টটাই থেমে যাবে, কারণ সে দেখবে যে কথা বলতে গেলেই কেউ তাকে বকছে বা কথা বলতে গেলেই তাকে হয়তো কেউ কারেকশন করছে। সে কতক্ষণ এই কারেক্টিভ মেথডে কথা বলবে? তার মানে সে বলবে তাহলে আর কথা বলার না বলাই ভালো, তাহলে থেমে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় ফ্যাসিলিটেটর হিসাবেই অ্যাপ্রোচটা হওয়া উচিত বাবা মায়ের। সেটা যেন এরকম না যে সবসময় কারেক্ট করছি, ওভার কনসাস হয়ে গিয়ে, তাহলে তো বাচ্চা অ্যাংসাস হয়ে যাবে। অ্যাংসাস হয়ে গেলে কথা বলবে না, এবং তার সাথে তোতলামির সঙ্গে তো কোনো সময় তোতলামিও জুড়তে পারে, মানে উচ্চারণের ত্রুটির সঙ্গে তোতলামি জুড়লো, ভয়। এটাও অনেক সময় দেখা যায় দুটো মিশেই আছে, অনেক সময় তোতলামির সঙ্গে কিন্তু উচ্চারণের সমস্যা জুড়ে থাকে। অতএব তার মানে কারেকশনটা কোনটা করবো, তোতলামি না উচ্চারণ? তাহলে সেক্ষেত্রে উচ্চারণ তোতলামি কিন্তু আমি বলবো দুটোকে একসাথেই ট্রিট করার কথা, আগে পরে এরকম কিছু হয় না। অতএব তোতলামি একটা আলাদা বিষয়, উচ্চারণ একটা আলাদা বিষয়, এই দুটো যেহেতু মিশে আছে, ট্রিটমেন্টটা একসাথেও করা যেতে পারে। আর আমি আবারও বলছি যে প্রতিটা সাউন্ডস কিন্তু ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সব সাউন্ড কিন্তু একই সঙ্গে ডেভেলপ হয়ে যায় না। অতএব আমাদের জানতে হবে যে তার বয়স কত, এবং সেই বয়সের নিরিখে তার ডেভেলপমেন্ট সঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে ডেভেলপ করতে হবে, যদি থাকে তাহলে তো যে সময় যে বয়সে তার ওই কথাটা আসার কথা সে বয়সেই আসবে। লেট আস ওয়েট। ঠিক আছে, ফোনে কে রয়েছেন সরাসরি? নমস্কার। নমস্কার, রেডিও সেটটা মিউট করে দিন। হ্যাঁ বন্ধু আছে। নমস্কার, আমি থেকে বলছি, অমল ভৌমিক। বলুন অমল বাবু। বলছি আজকে যে অনুষ্ঠানে একটা বিষয়ের প্রতি আমি একটু নজর দিতে চাই এবং বলতে চাই, ডাক্তারবাবু তো আছেন, আপনারাও আছেন, যে আমাদের যে জনসংখ্যা বিস্ফোরণ চলছে এর সঙ্গে সঙ্গতি রেখে একটু আগে আলোচনা হচ্ছিল যে আমাদের একটা সরকারের ভূমিকা আছে। অমলবাবু, আজকের বিষয়টা ঠিক জনসংখ্যা বৃদ্ধি নয়, আমরা কথা বলছি কথা বলার সমস্যা এবং তার সমাধান কি, এটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? প্রথমে বলছি যে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার ব্যক্তিগতভাবে পরিবারেই আছে, যে আজ থেকে প্রায় 50 বছর আগে একজন আমার বোন সে হয়েছিল, তখন তো এই সমস্ত নানা রকম চিকিৎসা ব্যবস্থা ছিল না, পোলিও ছিল না, হ্যান্ড ট্যান্ড ছিল না, সে কিন্তু ভালো করে কথা বলতে পারে না। এখন 50 বছরের বয়স, তবে সে নিজের কাজ নিজে সব করতে পারে, নিজের মানে খাওয়া দাওয়া, ধোয়া, জামা কাপড় পরা, চান করা সব করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হচ্ছে যে এই বয়সে কি তাকে চিকিৎসা করলে তার মানে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করতে পারবে? শুনতে থাকুন। প্রশ্নটা খুব প্রিসাইজ করে দিই। 50 বছর বয়স হয়ে গিয়েছে, কথা বলতে পারেন না, কাজকর্ম সব পারেন, ভালো করে কথা বলতে পারেন না, এখন থেকে ট্রিটমেন্ট কি শুরু করা যায়?
প্রশ্নটা হচ্ছে, যদিও আমাকে একবার দেখার প্রয়োজন, কারণ এখানে অনেকগুলো অসুখ থেকে থাকতে পারে, তবে শুনে যেটা মনে হচ্ছে যেহেতু এটা জন্মগত, এটা ডেফিনেটলি বুদ্ধির সমস্যা আছে, মানে এদের ইন্টেলেকচুয়াল ডিসেবল বেসিক্যালি, এনার বুদ্ধির সমস্যা আছে বলে কথাটা সেভাবে ডেভেলপ করেনি, সে সময় ট্রিটমেন্ট হয়নি, তার ফলে কি হচ্ছে যেটুকু নিজে দেখে শুনে বা এক্সপিরিয়েন্স দিয়ে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে তত ডেভেলপ করেছে, কথা করে 50 বছরে গিয়ে কিছু হয়তো কথা বলে নিজের কাজটা হয়তো শিখে নিয়েছে। কিন্তু এক্ষেত্রে থেরাপির খুব একটা রেজাল্ট হয় না, কারণ এইটা যেহেতু বুদ্ধির সমস্যার সঙ্গে যুক্ত বলে আমি মনে করি। এর সাথে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে শ্রবণ অক্ষমতা আছে কিনা সেটাও আমি জানি না, তবে এটা বিফোর এনি কমেন্ট এই পেশেন্টকে একটু দেখার দরকার আছে, কারণ অনেকগুলো কারণ থেকে কিন্তু এই মানুষের কথা সমস্যা হতে পারে। তাহলে এক্ষেত্রে একবার যদি দেখা যায় তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে একে থেরাপি দেবো না বা অন্য কোনো ইন্টারভেনশনের প্রয়োজন আছে কিনা। স্পিচ থেরাপির সঙ্গে ওটি থেরাপি এগুলোর কি আপনাদের কেন্দ্রীয় সরকারের যে ইনস্টিটিউট সেখানে হয় অকুপেশনাল থেরাপি, তার সাথে অনেক সময় হয় যে বিহেভিয়ারাল থেরাপি, এগুলো কি সবই ওখান থেকে একই? আমাদের ইনস্টিটিউটের মধ্যে একটা ক্যাম্পাসের মধ্যেই 4টে ইনস্টিটিউট আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি, যেখানে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, আর্টিফিশিয়াল মানে প্রস্থেটিক অর্থোটিক ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং, পোস্ট গ্রাজুয়েট লেভেলে রিহ্যাবিলিটেশন নার্সিং, এই কোর্সগুলো চলছে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল লেভেলে। আমাদের যে ইনস্টিটিউটটা আলিজাবাদ ন্যাশনাল রিজিওনাল সেন্টার এই সেম ক্যাম্পাসেই রয়েছে, যেখানে অডিওলজি, স্পিচ প্যাথোলজি তে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি এবং স্পেশাল এডুকেশনে বিএড, ডিএড এগুলো চলছে, এবং সাইন ল্যাঙ্গুয়েজও কিছু কোর্স চলছে, ডিপ্লোমা লেভেলে সাইন ল্যাঙ্গুয়েজ কোর্স চলছে, তো সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার কোর্স চলছে। এবং আমাদের সঙ্গে আরেকটি এনআইপিআইডি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি একটা ইনস্টিটিউট রয়েছে, যারা কিন্তু বিএড, এমএড এ সমস্ত ডিপ্লোমা এই লেভেলে এরা কিন্তু স্পেশাল এডুকেশন আইডি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে পড়ায়। আর একটা ইনস্টিটিউট রয়েছে এনআইভিএইচ, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, তারা কিন্তু নানা ধরনের চোখে যারা সমস্যা আছে এদেরকে নিয়েও তারা কিন্তু অনেক রকম কাজ করে। তাহলে এটা কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশনের একটা একই ছাতার নিচে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন আছে। আমাদের ইনস্টিটিউশনের মধ্যে বিহেভিয়ার থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এডুকেশনাল সার্ভিস, সাইন ল্যাঙ্গুয়েজ সার্ভিস সবটাই হয়। বেশ। প্রশ্ন করছেন সুরজিৎ দেবনাথ, তিনি লিখছেন আমার ভাইঝি পড়ার সময় তোতলায়, এটাতে কি করণীয়? দেখুন, পড়ার সময় তোতলা, এখানে মেনলি যেটা আপনাকে করতে হবে, পড়ার সময়তে তাকে একটু এয়ার ফ্লো করা, একটু শ্বাস নিয়ে প্রতিটা সিলেবেলসকে একটু প্রলং করে কথা বলানো, বা তাকে রিডিংটাকে বারবার পড়িয়ে হ্যাবিচুয়েট করা, বা তাকে ডিফারেন্ট মোটর লার্নিং প্রিন্সিপালসের উপরে গিয়ে কথা বলা। সর্বোপরি যদি আমরা বাড়িতে কোনো হোম রিমেডিতে যদি তার কোনো কাজ না হয় তাহলে একটু থেরাপি নেওয়া, যদি এক্ষেত্রে যদি একটু স্পিচ থেরাপি 3 থেকে 6 মাস নেওয়া যায়, আমার মনে হয় এটা ইমপ্রুভ করে যাবে। অতএব আপনারা এই ক্ষেত্রে কিন্তু স্পিচ থেরাপিটা নিন, কারণ এটা যদি হ্যাবিট হয়ে যায় এবং এটা যদি ক্রমশ সে বড় হয়ে গেল এই অসুখটা নিয়ে, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ জীবন অনেকগুলো সমস্যা হতে পারে। তার জন্য এখনই যেহেতু আইডেন্টিফাইড হয়ে গেছে, ট্রিটমেন্টটাও সঙ্গে শুরু করে দিন। প্রিয়া মুখোপাধ্যায় আমাদের ফেসবুক লাইভে তিনি প্রশ্ন করেছেন যে বড় বয়সে তোতলামি সারানো কি সম্ভব? একদম, প্রশ্নটা এক্ষুনি উত্তর দিই, আমি দিয়েছি উত্তর, এটা যে কোনো সময় সারানো সম্ভব। আচ্ছা, যে প্রশ্নে যাব এরপর, যে ধরুন এই যে কথা বলার সমস্যা, কথা বলতে গেলে তোতলায়, আরেক ধরনের সমস্যা হয় অনেকেরই, একটা বাক্য শেষ করলেন, শেষের 2টো অক্ষর বা একটা অক্ষর বা 3টে অক্ষর সে রিপিট করলো। যেমন ধরুন আমি বলে দেখাচ্ছি, আপনার বুঝতে সুবিধে হবে। হয়তো বলছেন যে আকাশের কি রং হয়, প্রশ্নটা করার সময় তিনি বলছেন আকাশের কি রং হয়, এই একটা কিংবা একটা অন্তস্থ তিনি আর একবার রিপিট করলেন। আমরা যেটাকে বলি অনেক সময় আবৃত্তির ক্ষেত্রে টেল ড্রপ, তাদের টেল ড্রপ হয় না, তাদের 2বার উচ্চারণ হয়। বলেছেন ছেন, এই একটা সমস্যা হয় অনেকেরই। এটা কিছুটা হ্যাবিট। আচ্ছা, এটা কিছুটা হ্যাবিট। এই হ্যাবিটটা তার হয়েছে এই কারণে, তার একটু ল্যাক অফ কনফিডেন্স থেকে এটা হয়েছে, কারণ সে হয়তো পরের থটসটা তার আগের থটসের সঙ্গে একটু কোথাও ক্লাবড হচ্ছে। এটা কি থেরাপি দিয়ে সারানো যায়? সেটা যদি তার কাছে ডিসঅর্ডার্ড মনে হয় এবং সেটা যদি এমন সমস্যা করছে সে কাজটাই করতে পারছে না, সেক্ষেত্রে এটা ট্রিট করা যেতে পারে। বাট এটা কিছুটা আমরা বলবো গ্লসোফোবিয়া, মানে পাবলিক স্পিকিং এ ফিয়ার, অথবা হতে পারে সে অন্য কিছু একটা চিন্তা করছে বলে এন্ড টেলটাতে আরো 2-1বার বলে ফেলছে। এটা একটা পরের থটসটা আগের থটে গিয়ে ইম্প্রোভাইজ। পাবলিক স্পিকিং নিয়ে কথা বলবো, তার আগে এক বন্ধু বোধহয় একটা লিসনার রয়েছেন আমাদের ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, শুনছি। নমস্কার ম্যাডাম। নমস্কার।
বলুন। আমি বলছি আমার বাড়িতে, আমি বলছি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে, কাঁথি থেকে বলছি। তো আমার বাড়িতে একটা চাইল্ড আছে, তার বয়স 3 বছর 6 মাস। তো বিভিন্ন ভাবে আমরা কলকাতায় এসে বিভিন্ন পেডিয়াট্রিক ডক্টরের কাছে দেখিয়েছি। ওনারা স্পিচ থেরাপির জন্য বলেও ছিলেন, কিন্তু স্পিচ থেরাপি 1-2 করানো হয়েছিল, কিন্তু সেখানে আমরা ঠিকভাবে ধৈর্য রাখতে পারিনি। সেখানে ওর লক্ষণটা হচ্ছে গিয়ে প্রচন্ড ভাবে ক্ষিপ্র হয়ে যখন তখন দৌড়ে যায়, আর যখন তখন হঠাৎ কান্নাকাটি করে, কিন্তু নিজে খাবে বলে কিছু বলতে পারে না, কিন্তু সিগন্যাল দেয়। তার খিদে পেলে সে একটা থালা নিয়ে বলবে আমার খিদে পেয়েছে, অথবা খাবার জল যখন টেস্টটা পাবে তখন সেই গ্লাসটা নিয়ে তার মাকে গিয়ে ধরিয়ে দেবে, জল দাও। অথচ কিন্তু মুখের কথাটা স্পষ্টভাবে আসছে না, বাবা মা বলতে পারছে না, কখনো কখনো দিদি দি দি একটা মানে একটা মানে অস্পষ্ট একটা শব্দ যখন তখন আসে, কিন্তু প্রচন্ড ভাবে ক্ষিপ্র হয়ে যখন তখন মাথা দেওয়ালে মাথাটাকে যখন তখন ঠোকাঠুকি করে। সে কি বলে সেটা যখন আমরা বুঝতে পারি না, তখন সেই আবেগটাকে হিসেবে ও করে আর কি, কিন্তু কোনো মুখে ঠিকভাবে পরিষ্কার করে কথা বলতে পারে না। এইটা হচ্ছে প্রবলেম। 3 বছর 6 মাস বয়স। এটা সিমটমস গুলো শুনে মনে হচ্ছে বাচ্চাটার অটিজম আছে। এখন প্রশ্নটা হচ্ছে অটিজম আছে কি নেই সেটাও তো আরেকটা বিষয়, কারণ আমরা ঝট করে আমি যেটা নিজে ফিল করি এবং আমার বিভিন্ন রিসার্চ বা গবেষণাতেও যেটা আমি দেখাতে চাইছি যে লেবেল করে দেওয়াটা কাউকে ঠিক নয়, প্রথমেই না দেখে বা কেউ কোনো রকম প্রপার ডায়াগনোসিস ছাড়া। লেবেলিং না করেও বলছি যে যদি তার স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি বা অন্য কোনো ট্রিটমেন্ট লাগে, তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে যেহেতু 3.5 বছর বয়স, বাচ্চাটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। আপনি ডেফিনেটলি আমাদের ইনস্টিটিউটে একবার যোগাযোগ করুন এবং এখানে থেরাপিটা ইমিডিয়েটলি অ্যাসেসমেন্ট করিয়ে থেরাপিটা শুরু করুন। এবং আমরা কিন্তু এরকম ট্রিটমেন্টও চালু করতে পারি যেটাকে আমরা বলি টেলি সার্ভিস বা টেলি স্পিচ। আমরা টেলি সার্ভিস চালু করতে পারি যদি মনে হয় আপনার রোজ আপনি আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে যেহেতু এখন যন্ত্রের অনেক সুবিধে রয়েছে, আমাদের কাছে ধরুন হোয়াটসঅ্যাপ ভিডিও কল রয়েছে, গুগল মিট রয়েছে, সবার কাছে সেটা অ্যাভেলেবেল, যে কোনো স্মার্টফোনে অ্যাভেলেবেল। তাহলে আমরা কিন্তু থেরাপিগুলো কিন্তু ওভাবে আমরা ডেমনস্ট্রেট করে দিতে পারি, মনিটর করতে পারি এবং তাকে আমরা থেরাপিউটিক সার্ভিলেন্সের মধ্যে রাখতে পারি। অতএব সেক্ষেত্রে যদি যেহেতু ফেসিলিটিস রয়েছে এবং সেটা খরচা সাপেক্ষ নয়, সেক্ষেত্রে আমার মনে হয় একবার আপনারা এই ইনস্টিটিউশনে, যেহেতু ভারত সরকারের ইনস্টিটিউট, একবার এসে যোগাযোগ করুন এবং দেখান। কারণ আমি যা শুনে একটা লেভেলিং করবো, তবে মনে হচ্ছে এটা অটিজম স্পেকট্রামের মধ্যে আছে, সেক্ষেত্রে একবার কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু আর ইগনোর না করে বা ফেলে না রেখে আপনারা খুব সত্তর যোগাযোগ করুন স্পিচ থেরাপিস্টের সাথে। কে আছেন সরাসরি চলে যাবো। বলছিলাম ম্যাডাম কোনো অ্যাড্রেস? হ্যাঁ, এর অ্যাড্রেসটা হচ্ছে আলী যাবরজং ন্যাশনাল ইনস্টিটিউট, এটা বনহুগলি, এটা হচ্ছে ডানলপের কাছে, মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উল্টো দিকে। এটা লোকোমোটর ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি ক্যাম্পাসের ভেতরেই। মানে ওখানে যদি আপনি বলেন, এটা অনেকটা খুব প্রয়োগিক নাম হচ্ছে হ্যান্ডিক্যাপ হাসপাতাল, যদি এই কথাটা যদি ওখানে বলেন সবাই ওখানে জানে। এবং এটা ভারত সরকারের এই ইস্টার্ন রিজিয়নে একটাই এত বড় ইনস্টিটিউট। যদিও ভারত সরকার এটাকে একেবারেই হ্যান্ডিক্যাপ প্রবলেমের মধ্যে ফেলতে চান না, এটা কথাটা এবং এবং এটা একেবারেই, যেহেতু ওখানে লোকমুখে প্রচলিত নাম, আপনাদের বোঝার সুবিধার জন্য সেটা হ্যান্ডিক্যাপ কথাটা কিন্তু একদমই ব্যবহার করা যায় না, এটা WHO বাদ দিয়ে দিয়েছে এই কথাটা। আচ্ছা, আরেকটা ছেলে আছে আমার বাড়িতে, ও বয়স এইচএস অলরেডি গ্রাজুয়েটে ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে, কিন্তু বয়স তো যথারীতি 18 পেরিয়ে গেছে। এখন ও তোতলায়, যখন কথা বলে, এমনি পড়ছে বই, আস্তে আস্তে পড়ছে কিন্তু পড়তে পারছে, যখন কিছু পরিষ্কার করে যখন চেঁচিয়ে কোনো কথা বলতে আছে তখন সে তোতলায়। সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট লাগবে, কারণ দেখুন এইখানে না অ্যাসেস করার প্রয়োজন আছে। মানে আমি সবার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা এক হবে না বলে ট্রিটমেন্টটাই এখন এখানে বলা মুশকিল, কারণ কি একজনের সমস্যা আরেকজনের সমস্যা থেকে আলাদা। তাহলে এখানে ট্রিটমেন্টটা কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে গেলে আমাকে একটা প্রোটোকলের মধ্যে অ্যাসেস করতে হবে। আমি যদি জানতে পারি ওর প্রবলেমটা সেইখানে, তাহলে সেই জায়গাটাকেই আমাকে ট্রিট করতে হবে, নাহলে হাতড়াতে হবে। সেই জন্য মনে হয় যে এটাও একটা ওই আমার যে ইনস্টিটিউশনের নামগুলো বললাম, একটু যদি আপনারা দেখান তাহলে কিন্তু এগুলো সবই ট্রিটেবল প্রবলেম, কারণ যে কোনো এজেই কিন্তু স্টাটারিং বা তোতলামিকে কিন্তু চিকিৎসা করা সম্ভব এবং সারানোও সম্ভব। বেশ, পাবলিক স্পিকিং নিয়ে আমরা একটা কথা বলছিলাম, পাবলিক স্পিকিং এর দিকে আসবো। ভালো বক্তা হতে গেলে কি কি গুণ থাকা দরকার? হ্যাঁ, এটা ভীষণ একটা দারুণ কথাবার্তা এবং এটা এই প্রশ্নটা ভীষণ সুন্দর। প্রথম যেটা গুণ হচ্ছে যে পরিষ্কার কথা, ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে শুধু উচ্চারণের পরিষ্কার নয়, ক্ল্যারিটি মানে হচ্ছে আমি যেটা বলবো সেই কন্টেন্টের ক্ল্যারিটি।
কন্টেন্ট যদি খুব ক্লিয়ার হয় তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, ফোকাস। আমি যেটা বলছি সেখান থেকে আমি সরছি না, মানে যে কথাটা আমাকে বলতে বলা হয়েছে সে কথাটার মধ্যেই আমি আছি। আমি এত দূরে চলে গেছি সে কথা বলতে আর ফিরতে পারছি না, তাহলে কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে উচ্চারণের বোধগম্যতা, মানে ইন্টেলিজিবিলিটি। এটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে, আওয়াজের দিক থেকে, গলার স্বরের দিক থেকে হতে হবে। ফ্লুয়েন্সি, যে খুব রেট অফ স্পিচ যদি হাই হয় তাহলে সেটা লোকের পক্ষে বোঝা অসুবিধে। নেক্সট হচ্ছে ক্ল্যারিটি, উচ্চারণের যদি কোনো ত্রুটি থাকতে হবে না, উচ্চারণের ত্রুটি থাকবে না। এবং মডিউলেশন, যখন যেরকম ভাবে আমার কথার উপরে জোর দেওয়ার দরকার, কথাটাকে ফ্লেক্সিবল করার দরকার, ইন্টোনেশন প্যাটার্নগুলো, এটা বলে প্রোসোডিক ফিচার্স, এগুলোকে আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি ক্ল্যারিটি থাকবে। কিন্তু আমি বারবার জোর দেবো, যদি আমার কাছে কন্টেন্ট ক্লিয়ার থাকে, বলার প্রয়োগটা ঠিক থাকে, তাহলে কিন্তু একজন ভালো স্পিকার, বক্তা হয়ে উঠতে পারে। আপনি টেলি সার্ভিস নিয়ে কথা বলছিলেন, সেই সূত্রে আমাদের ফেসবুক লাইভের এক বন্ধু কিন্তু প্রশ্ন করছেন, প্রিয়া মুখোপাধ্যায়। হ্যাঁ, তিনি তার আগেও প্রশ্ন করেছিলেন, বলছেন যে টেলি সার্ভিসের কিভাবে ব্যবস্থা করা যায়, যদি একটু জানান। টেলি সার্ভিসেস দেখুন, একটা তো হয় ডেডিকেটেড টেলি সার্ভিস প্ল্যাটফর্ম, মানে টেলি স্পিচ থেরাপি বা এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আছে, যেগুলো ডেডিকেটেড প্ল্যাটফর্ম। আমাদের ইনস্টিটিউট এখনো পর্যন্ত কিন্তু ডেডিকেটেড টেলি সার্ভিস প্ল্যাটফর্ম চালু করতে পারেনি, কিন্তু আমাদের কাছে তো অনেকগুলো এরকম জিনিস রয়েছে, যেমন ধরুন যে টুলগুলো, জুম প্ল্যাটফর্ম, গুগল মিট, এরকম অজস্র প্ল্যাটফর্ম রয়েছে, এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কল, এগুলোতেও তো আমরা কথা বলতে পারি। তার মানে আমরা কিন্তু আমাদের যে অ্যাভেলেবেল যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমরা এখন আপাতত কিন্তু টেলি স্পিচ থেরাপি দিতে পারি, টেলি স্পিচ থেরাপি দেওয়া সম্ভব। মানে যে প্ল্যাটফর্মগুলো ডেডিকেটেড, সেখানে কিন্তু থেরাপিটা পুরো রেকর্ডও হতে পারে, তার অ্যানালিসিসও হতে পারে, টেস্টিং গুলো হতে পারে। এরকম ধরনের ডেডিকেটেড টেলি সার্ভিস প্ল্যাটফর্ম কিন্তু এখন ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল। কিন্তু আমি ওই ধরনের ডেডিকেটেড টেলি সার্ভিসের যে প্ল্যাটফর্ম, সেগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউটে এখনো পর্যন্ত ডিরেক্ট ওরমভাবে সার্ভিস চালু হয়নি, বাট এটা একটা ইনিশিয়াল ইনসেপশনাল ফেজে রয়েছে। আমরা কিন্তু যেগুলো অ্যাভেলেবেল প্ল্যাটফর্ম অলরেডি রয়েছে সেগুলো দিয়েই আমরা কিন্তু থেরাপিগুলো সার্ভিসে চালু করতে পারি, এবং চালু করেওছি, আমরা করছি। কোভিড থেকে এগুলো স্টার্ট হয়েছে। ফোনে রয়েছেন, কে রয়েছেন সরাসরি? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। আপনাদের নমস্কার। বলছি, আমি ধুলাগড়ের শিবতলা থেকে বাবলু মুদি বলছি। বলছি, যদি কোনো চাইল্ড সম্পূর্ণ বোবা করে কথা বলে, তাকে কি কোনোভাবে, কোনো রকম ভাবে তাকে ওই স্পিচ থেরাপি বা কোনো রকম আপনাদের চিকিৎসা পদ্ধতিতে তাকে কি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেতে পারে? হ্যাঁ, যেহেতু সে খুব ছোট বাচ্চা, তাকে নিশ্চয়ই ফিরিয়ে আনা যেতে পারে, কিন্তু তার আগে দেখতে হবে তার বয়স 12-13 বছর হয়ে গেছে। তাহলে সম্ভব। 12-13-15 বছর পর্যন্ত তো আমরা ডেফিনেটলি অ্যাসেস করে তাকে ট্রিট করতে পারি, কিন্তু দেখতে হবে তার বুদ্ধি সমস্যা আছে কিনা, তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে শ্রবণ প্রতিবন্ধকতা আছে কিনা, বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলোকে আগে আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। যত ভালো আমার আইডেন্টিফিকেশন হবে, তাহলেই কিন্তু আমার ইন্টারভেনশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আসলে আইডেন্টিফিকেশনটা আগে প্রয়োজন, তার জন্য ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করতে হবে, স্পিচ থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আদারওয়াইজ যেটা হবে কি, সেটা হচ্ছে যে এমনি তো বসিয়ে রেখে তো থেরাপি দিলে তো নিজে থেকে তো শিখছে না, তাহলে তো 12 বছরের কথা বলে ফেলতো। তাহলে বলছে না মানে কিছু নিশ্চয়ই তার হিন্ডারেন্স বা কোনো একটা অসুখ আছে। তাহলে এই অসুখগুলোকে আমরা কিভাবে সেট করবো, তার জন্য একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার, তার জন্য একটা প্রপার থেরাপি গাইডলাইনের মধ্যে তাকে আসতে হবে। ফেসবুক লাইভের প্রশ্ন পার্থ সারথী রাও, তিনি বলছেন সেভার ডাউন সিনড্রোম থাকলে সেই বাচ্চা কি ভালো ডাউন সিনড্রোম বলতে চেয়েছেন? হ্যাঁ, কিন্তু উনি লিখেছিলেন ওনার যদি বয়সটা আমি জানতে পারি তাহলে আমি বলতে পারবো। আচ্ছা, তাহলে কি কমিউনিকেশন করতে পারি কিভাবে, যদি একটু বলেন। আর ওই যে র ল এর উচ্চারণের সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন? র ল এর দেখুন একটা সমাধান তো ডেফিনেটলি র বলছি আমরা যেভাবে, আর ল বলছি কিভাবে, আপনারা তো আপনি জানতেই পারছেন। সেটা দেখিয়ে তাকে ট্রেন করা মানে প্রথমে সাউন্ড লেভেলে, তারপরে ওয়ার্ড লেভেলে, তারপর সেন্টেন্স লেভেলে সেগুলোকে স্টেবিলাইজ করা, এটাই মেন স্পিচ থেরাপিস্টের কাজ। র আর লকে তো আমি দেখিয়ে দিতে পারি কোথা থেকে সাউন্ড উচ্চারণ হয়, কিন্তু সেই উচ্চারণটা সে নিজে থেকে করতে পারছে না, তার জিভেরই কোনো সমস্যা আছে বলে সে র লতে লাগাতেই পারবে না জিভটা। তাহলে তো জিভটাকে আগে ঠিক করতে হবে, তার মুভমেন্ট ঠিক করতে হবে। অনেক সময় অ্যাঙ্কাইলোগ্লসিয়া থাকে, যেখানে টাংটাই থাকে, যেখানে জিভটা জোড়া থাকে, তাহলে জিভটা উঠছেই না, সেক্ষেত্রে তো সার্জিক্যাল রিমেডি প্রয়োজন আছে।
অনেক ক্ষেত্রে দেখা যায় সার্জিক্যাল রিমেডি করলে যদি এই টাঙের জায়গাটা যদি আমরা একটুখানি সার্জিক্যাল রিমেডি করি, এন্টি সার্জন যদি দেখে এটা কেটে দেয়, তাহলে জিভটা খালি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, তাহলে জিভটা কিন্তু উঠবে। অনেক সময় নিউরোলজিক্যাল সমস্যার জন্য জিভটা ওঠেই না, সেক্ষেত্রে আমাকে স্টিমুলেট করতে হবে জিভটা ওঠানোর জন্য, জিভের মধ্যে স্টিমুলেটেশন দিতে হবে। নানা ধরনের ওরোমোটর এক্সারসাইজেস আছে যেগুলো আমরা ইউজ করি, যেখানে জিভকে আমরা নানা রকম মুভমেন্টের মধ্যে জিভটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে র ল বলতে পারবে। আর সেটা যদি শুধু র লসে লাগাতে পারে, বাট তার হ্যাবিট বা সে ফল্টি লার্নিং হয়েছে বা তার ফোনোলজিক্যাল কোনো ডিলে রয়েছে বলে র ল বলতে পারছে না, সেক্ষেত্রে র লটাকে টিচ করতে হবে। বাট টিচটা শুধু র ল তো বলতে পারলো, কিন্তু সেটাকে ওয়ার্ডে, সেন্টেন্সে, কথোপকথনের মধ্যে নিয়ে যাওয়া, এটা একটা বড় কাজ। তাহলে স্পিচ থেরাপি লাগবে তার। সরাসরি চলে যাবো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি শম্ভু চৌধুরী বলছিলাম ইচ্ছাপুর থেকে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাদেরও নমস্কার। আর আমার প্রশ্ন হচ্ছে যে রেডিও সিটি ভলিউমটা মিউট করে নিতে হবে। সাউন্ডটাকে মিউট করে নিন। বলুন এবার। আমি বলছিলাম যে একটা বাচ্চা, মানে 4 বছর বয়সে একজন বাচ্চা আমার পাশের বাড়িতে থাকে, এবার মানে সে এখনো পর্যন্ত আদো আদো কথা বলে আর কি। মানে কত বছর পর্যন্ত এটা মানে মানে আমরা মানে দেখবো আর কি, মানে এখনো মানে আদো আদো কথা বলে যাচ্ছে আর কি, 4-4.5 বছর বয়সে। মানে কত বছর পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, এবং এর জন্য কি আমাদের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে নাকি আমরা অপেক্ষা করবো, নাকি একটা সময় পরে সে ঠিক হয়ে যাবে? একদমই অপেক্ষা করবেন না। 4 বছর বয়সের বাচ্চা আদো আদো কথা বলছে মানে তার ট্রিটমেন্ট প্রয়োজন আছে, এবং তাকে দেখতে হবে সে আদো আদো কথাটা কি উচ্চারণের ত্রুটির জন্য বলছে না, না কথাটাই সে পুরোপুরি পরিষ্কার করে ক্লিয়ার করে সম্পূর্ণ কথা বলছে না। এখন সম্পূর্ণ কথা বলছে না মানে তার ভাষার সমস্যা হয়তো আছে, এজ অ্যাপ্রোপ্রিয়েট ভাষা বলছে না, অথবা সে হতে পারে উচ্চারণেরই ত্রুটি আছে। উচ্চারণের ত্রুটিগুলো বিভিন্ন লেভেলে উচ্চারণের ত্রুটি আছে। হয়তো দেখা যাচ্ছে সে একটা উচ্চারণকে অন্য একটা উচ্চারণ দিয়ে রিপ্লেস করছে, হতে পারে একটা উচ্চারণের কিছু কিছু সাউন্ড সে মিস করছে, অমিট করছে, বা একটা সাউন্ড বলছে কিন্তু সাউন্ডটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, ডিস্টর্টেড হচ্ছে, অথবা কোনো একটা সাউন্ডকে এক্সট্রা লাগিয়ে বলছে। অতএব নানা ধরনের এরকম ত্রুটি থাকে, উচ্চারণের ত্রুটি হয়, বা ফোনোলজিক্যাল ডিলে মানে সাউন্ডটা ডেভেলপই ঠিক করে করেনি, অথবা ভাষারই ত্রুটি আছে, মানে তার অনেকটা ভাষা ক্লিয়ার হয়নি বলে সে পুরোপুরি ভাষাটাকে সে ক্ল্যারিটি ওয়েতে বলছে না এবং পুরো ভাষা সে জানেও না। তাহলে এখানে দেখতে হবে তার অন্য কোনো সমস্যা আছে কিনা, মানে কি সমস্যার কজটা কি, সেটা কি শুনতে পাওয়ার সমস্যা, সেটা কি বুদ্ধির সমস্যা, সেটা কি অন্য কোনো অসুখ, কোনো নিউরোলজিক্যাল সমস্যা, তাহলে তো আমার জানতে হবে আগে। তার মানে এটা ডেফিনেটলি 4 বছরের বাচ্চা কথা বলতে সমস্যা, অস্পষ্ট বলছে, মানে ইট রিকোয়ার্স ইন্টারভেনশন, তার মানে আপনাকে চিকিৎসা করাতে হবে। বেশ, ফোনে আছেন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছিলাম বারুইপুর থেকে। যারা টোটলা মানে যারা আমটা করে কথা বলে, তাদের কি চিকিৎসা প্রয়োজন না ওটা জন্ম থেকেই হয়? আপনি অনুষ্ঠানটা প্রথম থেকে শুনলে এতক্ষণ এর উত্তর পেতেন, হয়তো অনেকবারই আমাদের সেটা বলা হয়েছে। খুলেছেন, খুব ছোট করে যদি একটু বলে দেন। যে তোতলামি যে কোনো বয়সেই হতে পারে, এবং তোতলামি অনেকগুলো কারণ আছে। একটা ডেভেলপমেন্টাল তোতলামি যেটা জন্ম থেকে হয়, কিছু অর্জিত তোতলামিও আছে, সাইকোজেনিক বা নিউরোজেনিক তোতলামি। তোতলামি কিন্তু ট্রিটেবল, তোতলামি অনেকটাই ট্রিট করা যায়, যদিও নিউরোলজিক্যাল তোতলামিগুলো বা কিছু কিছু আরো নিউরোলজিক্যাল সমস্যা আছে যেগুলো হয়তো পুরোটা ট্রিটেবল নয়, বাট এমনি ডেভেলপমেন্টাল যেটা জন্মগত থেকেই যে তোতলামিটা রয়েছে সেটা কিন্তু ট্রিটেবল, এবং সেটা যে কোনো এজে ট্রিট করা সম্ভব। যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য একবার বলে দিই যে আজকের আমাদের যে বিষয় সেটা কিন্তু স্পিচ থেরাপির ওপর, এবং কথা বলতে কোনো অসুবিধা, তোতলামি বা এই ধরনের যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু রয়েছেন আজকের বিশিষ্ট ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্ন করবেন কিভাবে? 9903059992 এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর তার সাথে 22488085 এই নাম্বারে ফোন করতে পারেন। আর কি করতে পারেন? আর যেটা করতে পারেন, আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে লাইভ চলছে, সেখানে এসে আপনার প্রশ্ন রাখতে পারেন, যেমন অন্যান্যরা রাখছেন। মানে আমাদের কিন্তু একটা পেজ থেকে অলরেডি 3.4K জয়েন করে গেছেন এবং দেখছেন তারা প্রত্যেকে লাইভ, এবং আরো একটা পেজ থেকে কিন্তু প্রায় 1000 জনের মতো আমাদের সাথে রয়েছে, এবং তারা কিন্তু একদম সরাসরি আমাদের অনুষ্ঠানটা দেখতেও পাচ্ছেন, তাদের প্রশ্নও করতে পাচ্ছেন। ডাক্তারবাবুর কাছে আমার পরের প্রশ্ন, আলজিভের সমস্যা কিভাবে কাটানো যায়?
বা আলজিভ ছোট সেই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে, সেটা কতটা ঠিক? আমরা একজন বিখ্যাত গায়ককেও জানি যার আলজিভের সমস্যা আছে, সেটা নিয়ে তিনি দিব্যি গান বাজনা করেন, কিন্তু কথা যখন বলেন বা গানও যখন গান, আমরা যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত তারা কিন্তু বুঝতে পারি এটা আলজিভের একটা সমস্যা আছে। এই আলজিভের সমস্যা কথা বলতে কতটা বাধা দেয়, এটার কি কোনো সমাধান আছে? তার সঙ্গে আলজিভ ছোটর প্রশ্নটাও। প্রথম উত্তরটা হচ্ছে আলজিভের স্পিচে কোনো রোল নেই। কথা বলার ক্ষেত্রে আলজিভের কোনো রোল নেই, কারণ আলজিভ হচ্ছে ভেস্টিজিয়াস অর্গান, মানে যে অর্গানটার কোনো দরকার নেই, অ্যাপেন্ডিক্সের মতো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এবং আলজিভ একই জিনিস। কিন্তু প্রশ্নটা হচ্ছে আলজিভ ছোট, দুটো বাইফিড ইভিউলা, আলজিভটা দুটো বাইফিড হচ্ছে, এটার সাথে কিন্তু যুক্ত একটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ওয়ালে কোনো সমস্যা, বা সফট প্যালেট যেটাকে আমরা বলি ভেলাম, যেটা উপরে উঠলে নেজাল ক্যাভিটি ওরাল ক্যাভিটি আলাদা হয়। আর ধরুন ম, প ফ ব ভ ম, তো প ফ ব এগুলো আর মর মধ্যে ডিফারেন্স কি? মতে নাক ব্যবহার হচ্ছে, তার মানে ময়ের ক্ষেত্রে আলজিভ নিচে, এই ভেলাম মানে সফট প্যালেটটা নিচে, কিন্তু সেখানে তো ইউলাটা এই কাছাকাছি রয়েছে। এবারে যদি এটা নিচে হয় এবং তাহলে তো নাক, দেখা গেল যে প বলতে গিয়ে এটা উঠছে না, মানে কোথাও প্যালেটাল প্যারালিসিস হয়েছে, বা কারোর ক্লেফট প্যালেট তাগড়ায় ফুটো আছে, সেটা রিপেয়ার করতে গিয়ে আলজিভের ওপরে গেছে, আলজিভটাতে কোনো বাইফিড ইবুলা আছে, কোনো ডিফর্মিটিস হয়ে সে ওই সফট প্যালেটটাকে আটকাচ্ছে, তাহলে কি হচ্ছে? তার প বলতে গিয়ে সে বাবাকে মামা বলছে, কারণ তার নেজাল সাউন্ড, সে ওই লাইনটা ইউজ করছে, বাইলেবিয়াল ইউজ করছে, কিন্তু সে ওরাল সাউন্ড না ব্যবহার করে নেজাল সাউন্ড ব্যবহার করছে, কারণ তার সফট প্যালেটটা ওই বাধা দিতে পারছে না। তার মানে সফট প্যালেটটা যখন উঠে যায় তখন আমরা ওরাল সাউন্ড বলি, সফট প্যালেটটা যখন নিচে থাকে তখন আমরা নেজাল সাউন্ড বলি। তো সফট প্যালেটটাই বিভাজন করছে। তাহলে এর সাথে যেহেতু ইউভুলাটা রয়েছে, ইউভুলাটার উপরে কিন্তু ইম্প্যাক্ট আসছে, এবং ক্লেফট প্যালেট বা প্যালেটাল প্যারালিসিসের ক্ষেত্রে ইউভুলা অনেকটা একটা মার্কার হিসেবে কাজ করছে, যে ইউভুলাটা যদি কোনো ডিফর্মিটি থাকে তার মানে দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার ইন ভেলাম, মানে সফট প্যালেটে কোথাও কোনো সমস্যা আছে। কিন্তু আমি যদি পিওর আমি ধরি যে এটা যে আলজিভের কোনো ত্রুটির জন্য স্পিচের কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি বলবো আলজিভের ক্ষেত্রে সেরকম কোনো গ্রস স্পিচের কোনো ভূমিকা নেই আলজিভের। ফোনে রয়েছেন কে? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যাঁ, আমি ভবতোষ সাহা রানাঘাট থেকে বলছি। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। ঠিক আছে, আমরা এরকম স্পেশাল চাইল্ডদের নিয়ে, এই যেমন অনেকে কথা বলতে পারে না, অনেকে হয়তো তুতলে তুতলে কথা বলে, অনেকে এক কথা 3-4 বার করে রিপিট করে, আমরা রানাঘাটে এবারে স্কুল চালাচ্ছি। এবারে ওদের যদি আমি এরকম ট্রিটমেন্টটা দিতে চাই, এরকম একটা কি শিবির করা যাবে এখানে? কেন অনেক স্টুডেন্ট রয়েছে, ওরা কে কবে যেতে পারবে না পারবে, গার্জেনরা ঠিক মতো প্রোভাইড করতে পারবে কিনা, নিশ্চয়ই ডাক্তারবাবু বলতেন ভালো। এটা আপনি আমাদের ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, আলী যাবজ্জং ন্যাশনাল ইনস্টিটিউটের যে উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছেন, আপনি ওনাকে একটা চিঠি করুন, আমরা নিশ্চয়ই এই সিবিরটা করতে চেষ্টা করবো। এটা খুব ইউনিক সিবির হবে, কারণ কি স্পিচ ডিফিকাল্টিস নিয়ে সিবির আমরা খুব একটা যে করি তা নয়, হিয়ারিং ডিফিকাল্টিস এবং এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এর আমরা সিবির করে থাকি, কিন্তু স্পিচ ডিফিকাল্টিদের সাথেও কিন্তু সিবির করা প্রয়োজন, কারণ অনেক মানুষ প্রান্তিক জায়গায় রয়েছেন যেখানে তারা হয়তো এসে পৌঁছতে পারছেন না, আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি, তারা বোঝেই না হয়তো সেটা যে যেতে হবে এটার জন্য। হ্যাঁ, আমি এই জন্যই চাইছি, কারণ অনেকে এই ব্যাপারটা জানেই না। আপনি আমাদের ইনস্টিটিউটে একটা চিঠি করুন আমাদের হেডকে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টু দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলে আমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস আপনি আমাদের আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আলী যাবজ্জং ইনস্টিটিউটের ওয়েবসাইট, বলা যাবে আলী যাবজ্জং ন্যাশনাল ইনস্টিটিউট। আপনি জাস্ট AYJNISHD লিখুন গুগলে, আপনি সমস্ত অ্যাড্রেস আমাদের ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাবেন। ভারত সরকারের ইনস্টিটিউট, আলী যাবজ্জং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ এন্ড হিয়ারিং ডিসেবিলিটিস, রিজিওনাল সেন্টার, কলকাতা। আপনি আলী যাবজ্জং ন্যাশনাল ইনস্টিটিউট মুম্বাই দেখাবে, কারণ ওয়েবসাইটটা মুম্বাইয়ের আমাদের হেড অফিস। আপনি জাস্ট ওই ওয়েবসাইটটা ক্লিক করলে আমাদের অ্যাড্রেস পাবেন, এবং সেখানে টু দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করে একটা চিঠি করুন বা ইমেল করুন, সব ওখানে অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চয়ই এটার উপরে একটা গুরুত্ব দেবো। এটা একটা খুব ইউনিক প্রপোজাল। কেন আমি তো চাইছি করতে। ঠিক আছে, আপনারা লিখুন এটা। বেশ, আমরা কিন্তু বিভিন্ন ধরনের যেরকম প্রশ্ন পাচ্ছি, ঠিক তেমন ভাবে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস যে বাড়ছে সেটাও কিন্তু জানতে পারছি। একদম। আচ্ছা, বেশ, একটি প্রশ্ন এসেছে, তারপর আমরা আমাদের পরের প্রশ্নে যাব। হাওড়া ধুলাগড় থেকে, হাজিপাড়া থেকে সুজাউদ্দিন মন্ডল, তিনি বলছেন আমি রেগে গেলে
কথাগুলো তোতলা হয়ে যায়, ওই যেটা একদম প্রথমে বলেছিলেন ইমোশনাল একটা ডেফিনেটলি একটা তোতলামির উপর একটা ইম্প্যাক্ট আছে। এবং রাগ যারা করে সে রাগের সময়তে তো মনে রাখতে পারছে না যে তাকে কিভাবে আমরা কথা বলছি, তার মানে ওই ফিডব্যাক ফিড ফরওয়ার্ড ওই জায়গাগুলোতে কিন্তু একটা সমস্যা হচ্ছে, কারণ সে ইনফ্লুয়েন্স করছে ওই ইমোশনটা। বেশ, যে প্রশ্নে আমরা ছিলাম সে প্রশ্নে আবারও আসবো। আলজিভের সমস্যা, হয়তো কথা বলার সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে আলজিভের একটা প্রবলেম থাকলে উচ্চারণে বোঝা যায় যে আলজিভটার প্রবলেম আছে, নেজাল সাউন্ডস আসবে, এগুলো সব আসবে। তো সেটার কি কোনো সমাধান সম্ভব থেরাপি দিয়ে? স্পিচ থেরাপিতে আমরা ডেফিনেটলি ওরাল প্রেসার বাড়াতে পারি, নেজাল সাউন্ডস গুলোকে অনেকটা অক্লুড করতে পারি, এবং ডেফিনেটলি এখানে একটু প্লাস্টিক সার্জন অনেক সময় প্রস্থোডন্টিস্টদের অনেক রোল আছে। প্রস্থোডন্টিস্ট অনেক সময় প্রস্থেসিস ব্যবহার করে, যেমন প্যালেটাল লিফট, অবচুরেটর, এই সমস্ত গুলো ব্যবহার করা হয়, যেখানে এইগুলোকে আমাদের ওটা অগমেন্ট করে দিলে স্পিচ থেরাপি অনেক সুবিধা হয়। বাচিক শিল্পী, তাদের নিয়ে আপনার বিরাট কাজ আছে, আমরা জানি সেটা, এবং আমরা প্রত্যেকেই যারা স্টুডিওর এই প্রান্তে থাকি সবাই বাচিক নিয়েই কাজ করি, আমাদের জগৎটাই তাই। এবং যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আবৃত্তি, নাটক, থিয়েটার এবং তার সঙ্গে অবশ্যই সঞ্চালনার সঙ্গে যুক্ত। বাচিক শিল্পীদের গলা ভালো রাখার নিনজা টেকনিক কি? ফার্স্ট অফ অল প্রথমত হচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ওয়েদার চেঞ্জটাকে ঠিক করে ধরে রাখা। পলিউশন, বাইরে বেরোলে বিভিন্ন ধরনের কার্বন মনোক্সাইড থেকে আরম্ভ করে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে সমস্ত এই ধরনের দূষিত জিনিস যেগুলো ঢুকলে ভোকাল কর্ডে গিয়ে এগুলো ইরিটেন্ট হিসেবে কাজ করতে পারে, তাহলে সেগুলোর জন্য একটু মাস্ক পরা, একটু অ্যাভয়েড করা, যেগুলো এসি নন এসি খুব ফ্রিকোয়েন্ট করা না করে একটু বাফার জন্য যাওয়া, এগুলো হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যদি কোনো ইনফেকশনস হয়, আপনাকে কাটবো, যদি কর্মক্ষেত্রে এসিতে থাকতেই হয় তিনি কি করবেন? এসিতে তিনি থাকবেন, কিন্তু এসি থেকে যখন নন এসিতে যাবেন একটা বাফার জন্য কিছুক্ষণ থাকবেন, বা এসিটা বন্ধ করে কিছুক্ষণ থেকে তারপর বাইরে বেরোবেন। মানে এসি থেকে ওই টেম্পারেচারটা একদম চিল্ড হয়ে রয়েছেন, ঝট করে যেন টেম্পারেচারটা চেঞ্জ না হয়। গলায় মাফলার বা চাদর বা ওড়না সেটা করে তো আপনাদের পক্ষে সেটা বসা কি সেভাবে হয়তো অনেক সময় আমাদের ক্ষেত্রে শুধু নয়, ইন জেনারেল কেসের কথা ডিফিকাল্ট আছে, বাট আমি বলবো এসিটা থেকে একটা বাফার জোনে গিয়ে তারপর যদি গরমে যাওয়া যায় সেটা। আমি যেমন আমি দেখেছি নিজেই, গাড়িতে প্রচন্ড ঠান্ডা এসি, দরজাটা খুলে দুম করে কড়া রোদে নামার পরে আমার নিজেরই গলা চোখট হয়ে যায়। তাহলে সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তা এটা ফ্যারিনজাইটিস, লাইনিনজাইটিস, নানা ধরনের ইনফেকশন গুলো সে সময় হয়ে যায়। অনেক সময় অ্যালার্জি গুলোকে প্রতিরোধ করতে হবে, দুটো খুব ইম্পর্টেন্ট মেডিকেল ইস্যুস। এছাড়া অ্যাবিউজটাকে খুব কন্ট্রোল করতে হবে। অ্যাবিউজ মানে উচ্চ স্বরে আমি প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিসটা অনেকক্ষণ ধরে করছি, বা আমি কাউকে শেখাচ্ছি, বিভিন্ন লেভেলে আমি গিয়ে শেখাচ্ছি। আমি হয়তো কাউকে শেখাই বাচিক শিল্পী, তাহলে আমি এক একজনকে এক এক রকম ভাবে শেখাচ্ছি, তাহলে আমার অ্যাবিউজ হচ্ছে ডিফারেন্ট লেভেলে। আরেকটা নাম্বার হচ্ছে রিফ্লাক্স, অ্যাসিডিটি। এটা খুব মারাত্মকভাবে কিন্তু ভোকাল কর্ডকে এফেক্ট করে, কারণ ভোকাল কর্ডের ঠিক পেছনটাতেই কিন্তু রয়েছে আমাদের খাদ্যনালী। তাহলে অনেক সময় খাদ্যনালী অ্যান্টিপ্যারিস্টালসিস হয়ে ওই অ্যাসিড রিফ্লাক্স গুলো পেপসিন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উঠে এসে ওই ভোকাল কর্ডের উপর এসে পড়ে, এবং সেখানে প্যাচিডার্মিয়ার মতো একটা জিনিস হয়, এবং ভোকাল কর্ডের রিফ্লাক্সের সাইন পাওয়া যায়। এটাকে বলে ল্যারিঙ্গো ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স। কোনো সময় কারোর হয়তো গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স হয়, বুক জলে, চোয়া ডেকুর ওঠে, এগুলো কিন্তু ভোকাল কর্ডকে এফেক্ট করে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অনেকেই ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা অ্যাংজাইটিতে ভোগে। এই অ্যাংজাইটি এবং বাচিক শিল্পী এর সঙ্গে খুব নিবিড় যোগাযোগ আছে, এবং এই বাচিক শিল্পীরা যদি অ্যাংজাইটিতে ভোগে এটা কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম ক্রিয়েট করে। আমি ক্রনস ডিজিজ বা অন্য কোনো অসুখে বলছি না, প্লেন অ্যাংজাইটি রিলেটেড রিফ্লাক্স এটাও কিন্তু হয়। তার মানে অ্যাসিডিটি হচ্ছে অনেক সময় লাইফস্টাইলের জন্য আমরা অনেক রাত্রিরে খাচ্ছি, লেট নাইটে অনেক কিছু হেভি খাবার খাচ্ছি, অনেক সময় আমরা স্মোক, অ্যালকোহল কনজিউম করছি, যেগুলো সব অ্যাসিড ট্রিগার্স করে। ওবেসিটি, এটা একটা অ্যাসিড ট্রিগার জায়গা। এবার কারোর লাইফস্টাইল ডিজিজ আছে, হাইপোথাইরয়েডিজম, কারোর ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস টাইপ 2, এগুলো সব কিন্তু ফ্যাসিলিটেটর। তার মানে এগুলোকেও কন্ট্রোল করার প্রয়োজন আছে। এছাড়া অ্যাডিকুয়েট হাইড্রেশন, জল খেতে থাকা, ঠিক আছে, অ্যাটলিস্ট 4 লিটার জল, 3 to 4 লিটার জল 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ার অন্তর অন্তর একটু করে সারাদিনে খেয়ে এই কনজিউম করে ভোকাল কর্ডটাকে ভিজিয়ে রাখা, যাতে লুব্রিকেটেড হয়ে থাকে, যাতে পিচ্ছিল থাকে, যাতে ভোকাল কর্ডটা ড্রাই না হয়ে ফ্রিকশনাল ফোর্স গুলো যাতে তার না হয়, এইগুলো রাখা। এবং ভোকাল কর্ডটাকে খুব প্রপার ওয়েতে ব্যবহার করা। আমি মডুলেট করছি, এমন মডুলেশন করছি যেখানে ভোকাল কর্ড চিড়ে গেল, ব্লিড হলো,
সেখান থেকে একটা হিমাটোমা ফর্ম করলো, এই সমস্তগুলো যেন না হয়। অনেক সময় দেখা যায় যে একজন এমন ভাবে চিৎকার করেছে, যাত্রা বা নাটক করেছে, ভোকাল কর্ডে গিয়ে দেখছে একটা ব্লিড হয়ে সেখানে একটা পলিপ তৈরি হয়েছে, এটাকে বলা হয় অ্যানজিওমেটাস পলিপ। তো তাহলে এমন এত বড় হয়ে গেছে যেটা আমার থেরাপি আর কাজই করবে না, তখন ইএনটি সার্জন সঙ্গে রয়েছেন, উনি বললেন তাকে সার্জারি করতে হবে, তখন তাহলে ফোনো সার্জারিতে চলে গেল, ভোকাল কর্ডে সার্জারি করতে হলো। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি আমার ভোকাল কর্ডটাকে, আমি যেহেতু এটাই আমার একটা বিষয় যেটার উপর আমি থাকছি, আমার সম্পদ, এটাকে আমি বাঁচিয়ে রাখতে হবে। তাহলে সেইভাবে পরিমিত ব্যবহার করতে হবে। তার মানে খুব জোরে কথা বলাটা কি বাঞ্ছনীয় নয়? খুব জোরে কথা বলার দরকারের সময় করবো, কিন্তু সেটা এমন নয় যেটা রেওয়াজের বাইরে এবং যেটা স্কেলের বাইরে। আমি তো নিশ্চয়ই আমার একটা চিৎকারটা তো আমার স্কেলের মধ্যেই করছি, আমি স্কেলের বাইরে গিয়ে আমি কেন চিৎকার করবো? প্রোগ্রামের আগে গরম জল খাওয়া, গরম কফি খাওয়া, এগুলো কি কাজে দেয়? নাকি এই যে অনুষ্ঠানের আগে বরফ, নির্মলা মিশ্র ছিলেন গান গাওয়ার আগেও মুঠো বরফ খেয়ে উঠতেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন সারাক্ষণ গরম ফ্লাস্কে কফি রাখতেন, এক একজনের ধরন এক এক রকম, এগুলো কি সত্যি গলার সঙ্গে খুব রিলেটেড, না এটা অনেকটাই আমাদের মনের বিশ্বাস? না, এটা রিলেটেড নয়। কারণ কি, ক্যাফাইন বা এই সমস্ত কনজিউম করা উচিত নয়, এগুলো রিফ্লাক্স ট্রিগার করবে এবং এগুলো ইরিটেন্টস এক ধরনের। ক্যাফাইন, চা, এগুলো যদি আগে করাতে, এগুলো তো অ্যাসিড ট্রিগার করবে, এগুলো নয়। এগুলো হয়তো কারোর বিশ্বাস আছে, কেউ হয়তো অভ্যস্ত। আমরা বলছি মূলত বরফ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, একদমই নয়। এগুলো কি গলার খুব বন্ধু? না, একদমই নয়, একদমই বন্ধু নয়। কারণ গরম কিছু চেঞ্জ করছি, তো আমি টেম্পারেচার চেঞ্জ করছি, মানে তো ওই তো সেই একই রকম এসি। তাহলে কি আবৃত্তি করলে, গান করলে আইসক্রিম খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? কিন্তু আমি সেটাকেই বললাম পরিমিত ব্যবহার করছি। আমি তো আমার লাইফস্টাইলটাকে আমার মেনটেন করতে হবে। আমি এত আইসক্রিম খাচ্ছি না যে আমার ঠান্ডা লাগবেই লাগবে। টক জল, ফুচকার, যে কোনো টক আচার গলার ক্ষতি করতে পারে, কারণ টক হচ্ছে ভোকাল কর্ডের ইরিটেন্টস। যে কোনো সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড, যে কোনো অ্যাসিডিক মিডিয়ামে গেলে ভোকাল কর্ডের ধারে একটা মিউকোজাল ওয়েভ আছে, মিউকোসাল লেয়ার আছে, এপিথেলিয়াল লেয়ারে মিউকাস আছে। আপনি যখনই কোনো টক, মানে সেটা তো একটা অ্যাসিড, সেই অ্যাসিডটা কি হয়, পিএইচটা ইমব্যালেন্স করে দেয়। তাহলে কি হচ্ছে, মিউকোসিলিয়ারি পোটেনশিয়াল, যেটা মানে মিউকোজাল ওয়েভটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে কি হবে, যদি মিউকোজাল ওয়েভ রেস্ট্রিক্টেড হয়, ভোকাল ফোল্ডের কিন্তু যখন ভোকাল কোড বন্ধ হয়, তখন আমরা কথা বলি বা গান করি বা বাচিক শিল্পীরা আবৃত্তি করেন, ভোকাল কোড খোলার সময় আমরা শ্বাস নিচ্ছি। এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়াটা এত জোরে হবে যে এই মিউকোজাল ওয়েভ বা ফোনোট্রমাটিক লিশন হতে পারে, বা এখান থেকে হয়তো কোনো লিশন তৈরি হলো। তো সেই জন্য টকটা না খাওয়াই ভালো। তবে এই নয় যে সে টক খাওয়াটা একদম জীবনের মতো বন্ধ করে দিল, সেটাও নয়। আমি আবারও বলছি, লাইফস্টাইলটার পরিমিত ব্যবহার, আমি কোনো অ্যাবসার্ড কিছু করছি না। যেটা আমরা বাচিকের ক্ষেত্রে দেখি বা আবৃত্তির ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, কম কথা বলা, একটা দিন চুপ করে থাকা, অনেকেই নেন। অনেক বড় বড় শিল্পীরা সপ্তাহে একটা দিন কথা বলেন না। আমাদের সঙ্গে যাদের পরিচয়, যারা কাজ করেন, এইটা গলার কতটা উপকার করে? আপনারা অনেক সময় বলেন কথা কম বলতে, বিশেষ করে গলা ভেঙে গেলে। ভয়েস রেস্ট এই বিষয়টা একদিন দুদিন, এগুলো না পোস্ট সার্জিক্যাল জায়গায়, সার্জারির পরে অনেক সময় আমরা এই একদিন দুদিন ভয়েস রেস্ট এগুলোকে হয়তো রাখি, বা 7 দিন ভয়েস রেস্ট রাখি। কিন্তু জেনারেলি কারোর যদি এসব কিছু না হয়ে থাকে, ভয়েস রেস্ট বিষয়টাতে আমি নিজে একজন বিলিভার নই, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার নয়। স্পোর্টস ফিজিওথেরাপি বা স্পোর্টস মেডিসিন বলা হচ্ছে যে যত আমরা রেস্ট দেব, সেটা ডিউরেশনটা যত বেড়ে যাবে, তত কিন্তু ভোকাল কর্ড ফোল্ড থেকে যে হাইলুরানিক অ্যাসিড বলে একটা জিনিস বেরোয়, যেটা ভোকাল কর্ডকে পিচ্ছিল রাখে, সেটা বেরোনোর প্রবণতা কমবে এবং সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণজনিত যে এটাকে বলে ফোনোট্রমা, এটা বাড়বে। যেখানে দেখবেন যে ফুটবল প্লেয়ারে যদি লেগে যায়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিছুটা করে, মাসাজ করে বা কিছু করে বা কোনো স্প্রে লাগিয়ে তারা সঙ্গে সঙ্গে মাঠে নামিয়ে দেয়। রেস্ট নেওয়ার জন্য কিন্তু ফেলে রাখে না। রেস্ট নেওয়াটা উচিত নয়। এবং আমি যদি রেস্ট বলিও, তাহলে আমি বলি প্রতিদিনই নিন 2 ঘন্টা করে, সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে, মানে যে সময়টাতে মানুষ বেশি কথা বলে, ওই সময় 2 ঘন্টা আপনি রেস্ট নিন। এটাকে বলা হয় ভোকাল ন্যাপ। তাহলে ইনস্টেড অফ ভোকাল ভয়েস রেস্ট, ইউ স্টার্ট ভোকাল ন্যাপ। যদি আপনি প্রতিদিনই 2 ঘন্টা একদম সাইলেন্ট থাকতে পারেন, তাহলে তো আপনার কাজ হয়ে গেল। আপনি কেন পুরো একটা দিন রেস্ট দেবেন? এবং পুরো একটা দিন রেস্ট দেওয়ার তো কাজেরও ক্ষতি। ফোনে আছেন, সরাসরি চলে যাবো অনেকক্ষণ ধরে। লিসনার কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, না, আমাদেরকে ফোন যারা করছেন তাদেরকে বলে দিই আরো একবার, 22488085 আর 9903059992, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথম নাম্বারটা অবশ্যই ফোন করতে পারেন, এবং পরের যে নাম্বারটা, সেই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং এইভাবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, যদিও সময় কিন্তু খুব বেশি আর নেই।
সময় খুব বেশি আর নেই। যে প্রশ্নটা আমার বা মৌসুমীর দুজনের ক্ষেত্রেই খুব জানার ইচ্ছে, সেটা হলো যে ভালো বক্তার কথা আপনি বলেছেন, এবার জানতে চাইবো যে গলা ভালো রাখার ক্ষেত্রে যে কোনো মানুষের কোনো এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে? ডেফিনেটলি আমি কতগুলো লিপ ট্রিল বা টাং ট্রিল, যেমন ধরুন এটা বা এটা, বা ধরুন একটা স্ট্র নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে হু করা, সেম স্ট্রটা এয়ারে না করে জলের মধ্যে ডুবিয়ে স্ট্রটা দিয়ে হু করা, এগুলো সমস্ত হচ্ছে নানা ধরনের ওয়ার্ম আপ এক্সারসাইজেস, বা এটাকে আমরা বলি এসওভিটি, সেমি অক্লুশন ভয়েস ট্রেনিং। এগুলোর স্ট্যাটিক এক্সারসাইজও আছে, ডায়নামিক এক্সারসাইজও, যেমন ধরুন হ্যান্ড ওভার মাউথ, এগুলো সমস্ত কিন্তু এগুলো আপনি ইউজ করতে পারেন বিফোর স্টার্টিং 5-10 মিনিট। আপনি যেমন ধরুন খেলার আগে মোহনবাগানের প্লেয়াররা একটুখানি গা ঘামিয়ে নিল, আপনিও সেমন একটু আপনার প্রোগ্রামের আগে আপনি একটুখানি গা ঘামিয়ে নিতে, মানে আপনার গলাটা ঘামিয়ে নিতে পারেন। মোহনবাগান সমর্থক বোঝা গেল, মোহনবাগান খেলোয়াড় বলে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা যেন আমি এনি স্পোর্টস ব্যক্তিত্ব, মানে শুধু ফুটবল কেন, এনি স্পোর্টসম্যান তারা দেখবেন খেলবার আগে একটা গা ঘামায়। সব ধরনের স্পোর্টসম্যান, ক্রিকেটার হতে পারে, অন্যান্য স্পোর্টস হতে পারে, ইভেন ইনডোর স্পোর্টস যারাও করে তারাও কিন্তু আগে গা ঘামায়। আমি স্কোয়াশ প্লেয়ারদের দেখেছি বিফোর স্টার্টিং গেম তারা কিন্তু মানে দাবার খেলোয়াড়রাও, হ্যাঁ এটা করা, নাহলে কনসেন্ট্রেশন বাড়বে না। তো সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই একটা গা ঘামানোর প্রয়োজন আছে, সেটা কগনিটিভ রিহার্সাল হোক বা ফিজিক্যাল রিহার্সাল হোক, রিহার্সালটা আপনাকে দিতে হবে। আপনি এটার জন্য আমি বলবো এসওভিটি, সেমি অক্লুশন ভয়েস ট্রেনিং বা এই ধরনের ওয়ার্ম আপ এবং কুল ডাউন, এই এক্সারসাইজ গুলো আপনাকে একটু করতে হবে। আচ্ছা, গানের রেয়াজের ক্ষেত্রে দেখা যায় যে বলা হয় যে একদম প্রথমেই যখন রেয়াজ শুরু করা হয় খুব হাই অক্টেভে না রেয়াজ করতে এবং লোতে করতে, তো এই ক্ষেত্রে কি সত্যি যদি কেউ হাই অক্টেভে করা হয় গলার ক্ষতি হয়? দেখুন, হাই অক্টেভের কথা মানে গানের রেওয়াজ মানে হচ্ছে ভোকাল কর্ডটা তো ধরুন এরাম, মানে এটাকে আমরা বলি অ্যান্টিরিয়ার পোস্টেরিয়ার, লম্বালম্বি, আর একটা হচ্ছে আড়াআড়ি। আপনি যত চড়ায় যাবেন লম্বালম্বি স্ট্রেনটা বাড়বে, আপনি যত খাড়াজে যাবেন এই দিকে স্ট্রেনটা একটু বাড়বে। তার মানে এদিকে স্ট্রেনটা বাড়ার জন্য কিন্তু রেজিস্ট্যান্স ভোকাল কর্ডের আছে, এদিকে স্ট্রেনটা বাড়ার জন্য কিন্তু ভোকাল কর্ডের রেজিস্ট্যান্স এভাবে নেই। অনেকে দেখবেন ফলসেটো এইখানে গায়, মানে ছেলেদের এটা কিন্তু ফলসেটো পিচ, মানে আমার রেঞ্জের বাইরে পিচ। অনেক গানে এই ফলসেটো, ইয়ডলিং এগুলোকে ব্যবহার করা হয়, বা সোপ্রানো ভয়েস, হ্যাঁ সোপ্রানো ভয়েসকে ইউজ করা হয়। আপনার অনেক সময় দেখবেন মিমিকিং আর্টিস্টরা সোপ্রানো করে, অনেক সময় ধরুন যারা সোপ্রানো করছে, যেমন ধরুন যারা অপেরা মিউজিক করে, অপেরা মিউজিক, এরা সমস্তরা এরা কিন্তু ভোকাল কর্ডস গুলোকে নানা ধরনের ভাইব্রেশনস করে, সোপ্রানো মিউজিক করে। এদের কি হয়, এরা হাই নোটেই ট্রেন করে, এদের এই গানের রেওয়াজটাই হচ্ছে হাই নোটে। তাহলে কি এরা রেওয়াজ করতে করতে অ্যাডাপ্ট হয়ে যায় যে এই সামনে এইভাবে যে রিল্যাক্সেশনটা তারা কিন্তু গানের মধ্যেই খুঁজে পায়। সবসময় যে আমাকে এভাবেই রিয়াক্ট করতে হবে নয়, এটা ডিপেন্ড করছে আপনি রেওয়াজটা কিভাবে করছেন। যারা ওস্তাদ জি তারা তো হাই নোটেও রেওয়াজ করে, তাদের কটা গলা ভাঙে। শুরুতেই কি বলে হাইতে করতে, না খরাজে, খরাজে এই বললাম কেন খরাজে রেওয়াজ করছি, আমি চাপটা নিতে সাহায্য করছি। প্রথমেই যদি আপনি চড়াতে রেওয়াজ করেন তাহলে কিন্তু চাপটা এদিকে কম্প্রেশন হবে, সেক্ষেত্রে কিন্তু দের ইজ এ হাই চান্স যে কোনো রকম ক্ষতি হতে পারে ভোকাল কর্ডের, স্পেশালি ইন পিউবার্টিতে এটা কিন্তু করার কথাই নয়, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। কান্নাকাটি করলে গলা ভাঙে, এবং আপনারা বলেন যে কান্নার সময় একটা স্কেল মেনটেন করতে, যেটা সবসময় সম্ভব হয় না সকলের ক্ষেত্রে। খুব চিৎকার করে কিছু বাচ্চা কান্নাকাটি করে, এটা কি গলার ক্ষতি করে? একটু আধটু করলে তো ক্ষতি হবে না, কিন্তু অনেক বাচ্চা কিন্তু ন্যাগিং টাইপের, মানে তারা কান্না করতেই থাকে এবং সেটা জেদ করতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভয়েস ডিসঅর্ডার দেখা যায়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর ভগবান একটা গিফট দিয়েছে, যে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভয়েস ডিসঅর্ডার হয়ও এরা কিন্তু রিকভারও ফট করে ফেলে। এই জন্য অনেক বাচ্চারা কিন্তু অনেক সময় সামনে আসে না। এটা নয় যে বাচ্চারা বুঝতেই পারে না যে গলায় সমস্যা হয়েছে তাই আসে না, এটা একটা মিথ। কিন্তু বাচ্চাদের সমস্যাটাই কিন্তু অনেক সময় ডিসলভ করে যায় নিজে নিজে। বেশ, খুব ছোট্ট করে কয়েক সেকেন্ডে টেক হোম মেসেজ গলা ভালো রাখার জন্য, ভালোভাবে কথা বলার জন্য। ভালোভাবে কথা বলার জন্য আমাদের উচ্চারণটাকে ঠিক করা, কথাটাকে কন্টেন্টটাকে ঠিক করা এবং কথাটাকে পরিষ্কারভাবে বলা যাতে মানুষ বুঝতে পারে। গলা ভালো রাখার জন্য আমি আগে যে কথাগুলো বললাম, ইনফেকশনস, গলার অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করা এবং কিছু এক্সারসাইজেস করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরোগ্য অনুষ্ঠান থেকে বিদায় নিলাম।